আচ্ছা বলেন কন্টেন্ট কি? বিষয়বস্তু একটা বিষয়ের ইনফরমেশন একটা বিষয়, কোনো টপিকের উপরে ইনফরমেশন সমৃদ্ধ লেখা। আচ্ছা একটা জিনিস পেলাম লেখা, তারপরে তথ্যটা কিভাবে দিবেন? মুখে বলতেছেন সেটাও তথ্য হচ্ছে, লিখে দিচ্ছেন সেটাও তথ্য হচ্ছে, ওইগুলা কি? নিশের উপরে আমরা একটা টপিকের উপরে যে আমরা লিখবো, ক্লায়েন্ট যেন ওখান থেকে তার প্রয়োজনীয় সকল তথ্য পেয়ে যায়। আচ্ছা তো সবাই আছে লেখালেখির মধ্যে সীমাবদ্ধ, তাই তো? তা এটাই তো জানতে চাচ্ছি। তা সেটা বলেন যে আমি যদি লিখে দিই সেটাও কন্টেন্ট, আমি যদি ভিডিও করে দিলে সেটা ভিডিও কন্টেন্ট, আমি যদি ইমেজ করে দিই সেইটাও একটা ইমেজ কন্টেন্ট। তা ম্যাক্সিমাম লোকজন মানে চুপ করে আসছেন, তার মানে বুঝতেছে যে সবাই আছে লেখালেখির মধ্যে সীমাবদ্ধ, যে আমি যদি কোনো কিছু লিখতে পারি সেটা কন্টেন্ট হয়ে যাচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি শুধু লেখাটাই কন্টেন্ট না, আপনি যখন কোনো একটা ইমেজ দিয়ে কিছু বোঝাচ্ছেন তখন সেটা একটা কন্টেন্ট হয়ে যাচ্ছে, আপনি যখন একটা ভিডিও ক্রিয়েট করে দিচ্ছেন তখন একটা কন্টেন্ট হয়ে যাচ্ছে, কারণ ভিডিওর মধ্যে কিছু না কিছু আপনি বুঝাইছেন তাকে, কোনো ইনফরমেশন দিচ্ছেন। তো আপনি যখন কোনো ইনফরমেশন পাস করতেছেন যে কোনো ওয়েতে, সেটা মুখে বলেন, লিখে দেন, গ্রাফিক্যালি দেখান, আপনি ইমেজ ক্রিয়েট করে দেখান, আপনি হচ্ছে ভিডিও করে দেখান, সব কিছুই কন্টেন্ট। তো আমাদের জন্য অ্যাকচুয়ালি সবটা লাগবে না, আমাদের লাগবে হচ্ছে মূলত টেক্সট কন্টেন্ট আর হচ্ছে ভিডিও কন্টেন্ট যদি দিতে পারেন ভালো, না হলে ইনফো মানে গ্রাফিক্যালি কন্টেন্ট, মানে গ্রাফিক্যালি যেগুলো লিখে দিই বা আমরা ইমেজ আকারে দিয়ে থাকি, এই দুটো জিনিস দরকার হয়ে থাকে। হচ্ছিল তো। আচ্ছা কন্টেন্টগুলোতে আমরা বেশ কয়েকটা ভাগে ভাগ করি, তার মধ্যে মেজর যে দুইটা পার্ট সেটা হচ্ছে ইনফো কন্টেন্ট আর মানি কন্টেন্ট। ইনফো কন্টেন্ট কি জিনিস? যেটা থেকে আপনি শুধুমাত্র ইনফরমেশন পাস করতেছেন যে অনলাইনে কিভাবে ইনকাম করা যায়, হাউ টু মেক মানি অন অনলাইন, আপনি এখানে ইনফরমেশন দিচ্ছেন। এইখানে কি আপনি কোনো কিছু বাই করার জন্য বলতে পারবেন? বলা যায় লেখার মধ্যে, যে মানে যে লিখতেছে তারপরে ডিপেন্ড করে এটা। কারণ একটা জিনিস আছে না, যে আপনি কোনো একটা দোকানে গেছেন হয়তো দেখতে, কিন্তু দেখা যাচ্ছে ক্লায়েন্টের মানে যে দোকানের যে সেলসম্যান তার সাথে কথা বলতেছেন, সে ওইটা আপনাকে এমনভাবে বুঝাইছে যে আপনি ওটা কিনে নিয়ে তারপরে বের হয়েছেন। মানে ওখানে মানি কিওয়ার্ড আমি ঢুকিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি ইনফো কন্টেন্টের মধ্যে শুধুমাত্র ইনফরমেশনটাই পাস করা উচিত। গুগলের রুলস অনুসারে আমি শুধুমাত্র এখানে ইনফরমেশনটাই দিব, এখানে অ্যাকচুয়ালি তাকে বাই করার জন্য ওইভাবে বলবো না কখনো। কী কী ওয়েতে করতে পারি সেইটাই তুমি জানো এখানে, বাস এইটুকুই। এবার এর সাথে যদি আমি মানি কন্টেন্ট অ্যাড করতে চাই তাহলে হচ্ছে আমার হাইপার লিঙ্ক করে দিতে হবে, বা হচ্ছে আমাকে আপনার কিছু কি বলে বাটন অ্যাড করে দিতে হবে। কি সেটার আবার এখানে দেখেন, উই টেস্টেড মোর দেন 20 কফি মেকারস উইথ গ্রিন্ডার্স টু ফাইন্ড দ্য বেস্ট অপশন। তারা 20টার মতন কফি মেকার টেস্ট করছে, তারপরে তারা হয়তো কোনো একটা অপশন দিছে এবং এইখানে তারা কিছু ইনফরমেশন দিছে, আর মেবি এইখানে 60টা বা 10টার মতন আছে বিভিন্ন প্রোডাক্টের নাম দেওয়া আছে, প্লাস হাইপারলিঙ্ক করা আছে। তো আমি যদি এখানে একটু ক্লিক করি আমাকে নিয়ে যাচ্ছে অ্যামাজনে। এইটাই মূলত আছে ইনফরমেশনের সাথে সাথে আমাকে বাই করার জন্য বলতেছে। ইনফরমেটিভ কন্টেন্টের সাথে মানি কন্টেন্টের ইনক্লুড করে দিছে। আবার অনেক জায়গায় দেখবেন এটা নিচে আছে অ্যামাজন আছে, উইলিয়ামস আছে, তারপর হচ্ছে সারলা ট্রাভেল, এইগুলো যে বাটনগুলো দেখতেছেন এইগুলো কি করতেছে, আমার ইনফো কন্টেন্টের সাথে মানি কন্টেন্টের অ্যাড করতেছে। কারণ দিন শেষে আপনি যে একটা ইনফরমেশন দিচ্ছেন এটা মানুষকে জানাচ্ছেন, আপনার বেনিফিট কি? আমি যে লেখালেখি করতেছি, আমি একটা ওয়েবসাইট ক্রিয়েট করছি, ওয়েবসাইট ক্রিয়েট করার পরে আমি যে লেখালেখি করতেছি, হোস্টিং ডোমেন কিনছি, টাকা খরচ হচ্ছে না আমার, তাহলে আমি কেন এটা ইনফরমেশন দিব? লাভ কি আমার? আমার বেনিফিটটা কি ভ্যাকেন্ট থেকে? তো আমার বেনিফিট হচ্ছে হ্যাঁ, এই যে আমি ইনফরমেশন দিচ্ছি, ইনফরমেশনের পাস করে আমি হচ্ছে কি করতেছি, কিছু মানি কন্টেন্টের সাথে অ্যাড করতেছি বা মানি কিওয়ার্ড অ্যাড করে হাইপারলিঙ্ক করে দিচ্ছি, যেইখান থেকে আমার প্রোডাক্টটা সেল হবে। আর ওই ব্যক্তি যদি সেল মানে কিনে থাকে তাহলে কি হচ্ছে, আমার কিছু ইনকাম হচ্ছে। কারণ বসের সাথে তো আবার রিনিউ করতে হবে আমাকে, তো আমি তো নিজের পকেটের টাকা দিয়ে বারবার রিনিউ করবো না। বিজনেস হয় আলাদা বিষয়, কিন্তু আমি তো এখানে নিজের সময় ব্যয় করে করতেছি, আর বিজনেসের জন্য মাস বেটা থাকবে, ওইটার জন্য আলাদা বাজারই থাকে। তো আমি চাচ্ছি আমার ইনকাম করা যায় কিভাবে, শুধুমাত্র ইনফরমেশন দিলে হবে না, আমার ইনকামও করতে হবে, যার জন্য আমরা অ্যাফিলিয়েশনটাকে চয়েস করি। তো এই মূলত ইনফো কন্টেন্টের যে ধারা সেটা হচ্ছে আপনি শুধুমাত্র ইনফরমেশন পাস করতে থাকবেন তাকে। এইখানে সাধারণত আপনি এই যে এই বাটনগুলো বা এই যে হাইপার লিঙ্কগুলো এই অ্যামাজনের সাথে সরাসরি লিঙ্ক করবেন না, ঠিক আছে? আচ্ছা,
এরপর যেটা আছে রিভিউ মানি কন্টেন্ট। মানি কন্টেন্ট হচ্ছে আপনি তাকে কেনার জন্য মানে প্ররোচিত করতেছেন। এইখানে ম্যাক্সিমাম হয় কি যে আমার হচ্ছে ইনফরমেশন কম থাকে, তাকে হচ্ছে বাই করার জন্য অনেকগুলো বাটন বা বিভিন্ন ইনফরমেশন দেওয়া থাকে যে বাই করো এখান থেকে, বা আপনার অ্যাড দেখে অনেক সময় গুগলে আমরা কিছু কিছু পেজে ঢুকলে দেখেন অ্যাড দেখায় বাই করার জন্য, বা আমার যে এইখানে ক্লিক করি মনে করেন যে এইখানে আমি প্রত্যেকটা কোথায় গেল এইটাতে আমি এইগুলা তো আমার বাইংয়ের জন্য দিছে লিঙ্ক, বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে বলতেছে, আবার নিচে আসেন এইখানে আবার বাইংয়ের জন্য বলতেছে, আবার নিচের কন্টেন্টে আসেন আবার দেখেন এইখানে লিঙ্ক দিছে, এবার যদি নিচে আসে এইখানে আবার বাটন দিছে, প্রত্যেকটা জায়গায় কি হচ্ছে তার হচ্ছে বাটন অ্যাড করা রয়েছে যেখানে ক্লিক করলে আমার অ্যামাজনে নিয়ে আসতেছে। তার মানে এর মূল উদ্দেশ্য হচ্ছে ইনফরমেশন তো পাস করলাম, সাথে সাথে বাই করার জন্য প্রয়োজিত করতেছে। আর আপনারা সাধারণত এতগুলো বাটন নতুন অবস্থায় অ্যাড করবেন না, এইটা হচ্ছে অনেকদিন পুরনো একটা সাইট, অনেক কাজ করে, তাদের কতগুলো ইয়ে আছে কন্টেন্ট আছে সেটা একটু চেক করি। গুগলে কতগুলো কন্টেন্ট লিঙ্ক আছে সেটা একটু চেক করে দেখেন। $20,500 রেজাল্ট পাচ্ছে গুগলে, তোর মানে আরও 10,000 এমনিতেই আছে পড়ে। তো প্রায় 20,000 কন্টেন্ট আপনি দিবেন যখন, তখন আপনিও এইভাবে করেন, কিন্তু নতুন অবস্থায় করেন না। নতুন অবস্থায় শুধুমাত্র ইনফরমেশন দেন। সাইটটা আছে কিনা জানি না। আচ্ছা, এটা একটা সাইট, আমার পরিচিত একজনের একটা সাইট ছিল, এইখানে তার কোনো একটা কন্টেন্ট আমি আছে ওপেন করি। ওপেন করার পর দেখেন এইটা কিন্তু হাইপার লিঙ্ক না, এটা টেবিল অফ কন্টেন্ট বলে, এটা আমরাও করব। এইখানে দেখেন তার আছে চেক প্রাইস অন অ্যামাজন, শুধু বাটন দিছে, কিন্তু ওই যে 10টা বা 5টা যে ইস্যু আছে সেগুলো কি দিছে। ইভেন এইখানে তার একটা ভুল আছে, আমি শুধু দেখানোর জন্য, এটা হচ্ছে কি আপনি যখন কন্টেন্ট লিখতেছেন ইনফরমেশন দিচ্ছেন, এইখানে ম্যাক্সিমাম হচ্ছে এখানে ইনফরমেশন দেওয়া। ইনফরমেশন যখন দিবেন এই যে আপনি গ্যাপ দেখতেছেন অনেক, যে আমি দেখেন এইখানে একটু খেয়াল করেন, এইখানে একটা ইমেজ দিছি, এরপরে কতগুলো প্যারা নিচে এসে আমি আর একটা ইমেজ পাচ্ছি, প্রায় 10-15টার মতন প্যারা গ্যাপ দিয়ে তারপরে নিচে আসতেছি। তো এই যে প্যারাগুলোর মাঝখানে আছে ইমেজ দেওয়া উচিত ছিল তার, সেটা সে দেয়নি। আর ইমেজগুলো কিন্তু এআই ইমেজ, বুঝতে পারেন, সব এআই ইমেজ দেওয়া। আবার নিচে এসে সে টেবিল দিচ্ছে, আবার অনেকটা গ্যাপ দিয়ে তারপর হচ্ছে সে কী করছে একটা ইমেজ দিচ্ছে। এই যে ইমেজের যে গ্যাপটা, এইটা কিন্তু ইনফরমেটিভ কন্টেন্টের জন্য ভালো না। আপনাদের নিয়ম হচ্ছে 4টা প্যারার পরে একটা ইমেজ বা ভিডিও দিবেন। আপনার মিনিমাম প্রত্যেকটা কন্টেন্টে মিনিমাম একটা ভিডিও থাকতে হবে, আর যত বেশি আপনি ইমেজ ইউজ করতে পারবেন তত ভালো। তার মানে এটা না যে আমি প্রতিটা প্যারা নিচে নিচে একটা করে আছে ইমেজ দিব, আমাকে 3টা বা 4টা প্যারার পরে একটা ইমেজ দিতে হবে। স্যার এই ক্ষেত্রে ইমেজটা হচ্ছে মানে এআই ইমেজটা কি অ্যাডভান্টেজ ক্যারি করে স্যার? এখানে তো আপনি রিয়েল ইমেজ পাবেন কি করে? তাহলে তো আপনার প্রোডাক্ট কিনতে হবে, ছবি তুলতে হবে, তারপর হচ্ছে আপনি দিতে পারবেন। আবার যদি অন্য কারোটা নিয়ে থাকেন তাহলে কপিরাইটের ইস্যু আছে। সেক্ষেত্রে এআইটার ব্যাপারে কি স্যার আমাদের কোনো আলাদা কোনো ক্লাস হবে স্যার? এই এর জন্য আলাদা ক্লাস লাগবে না, আমি বলে দিচ্ছি। আচ্ছা, তাহলে ইনফো আর মানি কন্টেন্ট এই দুইটার কনসেপ্ট কি আপনারা ক্লিয়ার? ইনফরমেশন পাস করা, আর একটা হচ্ছে আপনি ইনফরমেশনের সাথে সাথে তাকে হচ্ছে বাই করার জন্য বিভিন্ন বাটন দেবো, বা আমি এমনভাবে কন্টেন্টটা লিখবো যেখানে হচ্ছে সে বাই করতে ইচ্ছুক হবে। এই দুইটা হচ্ছে ইস্যু ছিল। আচ্ছা, এরপর আর একটা জিনিস থাকে, সেটা হচ্ছে আপনারা অনেক সময় যখন কন্টেন্ট দেখেন, যদিও দেখেন না আপনারা, তো অনেক সময় দেখবেন আমি প্রোডাক্ট একটা সার্চ করতেছি কিন্তু আমার অনেকগুলো লিস্ট চলে আসতেছে, বা অনেকগুলো প্রোডাক্টের নাম আছে, যেটা আমি প্রথমেই বের করছিলাম এই যে এইখানে আমি চাইছি হচ্ছে বেস্ট কফি মেকার উইথ গ্রিন্ডার্স, আমি এই কথাটা নিয়ে লিখতে চাচ্ছি, কিন্তু আমার এখানে দেখেন আরও কিছু প্রোডাক্টের ইনফরমেশন দিচ্ছে, আমি কি এগুলো চাইছি? এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে। আবার আমি যদি এখানে লিখি মেবি হচ্ছে আপনার টপ 10 কফি মেকারস উইথ গ্রিন্ডার আমি দিলাম। তো এইখান থেকে যে এটা হচ্ছে ওপেন করে দেখি কি অবস্থা, ওইটারও আসছে, 3টাই যাই। এইখানে ওই দেখেন আগের সেই কন্টেন্টটাই একই জিনিস, কিন্তু ওয়েবসাইট তো আলাদা। এদের মতন করে আগেরটার মতন করে লিখছে না, যে এইটার মতন করেই লিখছে, প্যাটার্ন কিন্তু একই ধরনের। আমি জানি না দুইজন একই ব্যক্তি কিনা। দ্বিতীয় আসছি এইখানে সেরকম কিছু নেই। আচ্ছা, এটা তো আমরা দেখেছি বাদ। আচ্ছা, এইখানে দেখেন দ্য 7 বেস্ট কফি মেকার উইথ গ্রিন্ডার্স, এইখানে তার 7টা মানে কফি মেকার সম্পর্কে বলা আছে। যদি আপনি একটু নিচের দিকে আসেন, এই যে 1 নাম্বার দেখেন, 2 নাম্বার দেখেন, এইভাবে তার নিচের দিকে আসলে সিরিয়ালে দেখেন 7 পান কিনা। 7 নাম্বার এটা পাইছি, এরপরে দেখেন আর মেবি নেই।
এবার হচ্ছে বিভিন্ন ব্র্যান্ড সম্পর্কে তারা হচ্ছে কম্পেয়ার করছে। তো একটা কন্টেন্টের মধ্যে আমি সব কিছু বোঝাই দিচ্ছি। সেটা প্রথমত আমাদের যখন কন্টেন্টগুলো লিখতেছি আমরা হচ্ছে একটা টপিক দিয়ে যখন লিখতে যাই আমাদের কাছে ইনফরমেশন অনেক কম থাকে। কারণ আপনি যখন কোনো একটা কফি মেকার নিয়ে লিখবেন আপনার একটা কন্টেন্ট লিখতে গেলে যত ওয়ার্ড লাগবে ওই ওয়ার্ড আপনার কাছে নেই। আপনি হয়তো বাংলা হলে বলতে পারতেন, কিন্তু আপনি ইংলিশে এত ইনফরমেশন পাবেন কোথায়? ইনফরমেশন পাইতে গেলে প্রথমত আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যেই প্রোডাক্ট নিয়ে লিখতেছেন এই প্রোডাক্ট নিয়ে আর কারা কারা লিখতেছে, আর কারা কন্টেন্ট লিখতেছে তাদের খুঁজে বের করেন। তারপর হচ্ছে আপনি এই যে প্রোডাক্টটা নিয়ে লিখতেছেন এই প্রোডাক্টের মাদার কোম্পানি কে? অ্যাপেল ফোন আমরা ইউজ করি, অ্যাপেল তো একটা কোম্পানি, তো ওদের নিজস্ব একটা ইয়ে আছে না, ওয়েবসাইট আছে না, ওদের ওয়েবসাইট আপনি ঘাটেন, দেখেন ইনফরমেশন পাবেন। এর থেকে ওদের জিনিস ওরা যে ইনফরমেশন দিচ্ছে ওইটা তো নিশ্চয়ই ভুল দিবে না, আর ওদের মতন করে রিয়েলিটি তো আর কেউ বলতে পারবে না। তাহলে ওদের সাইডে গেলে তো আমি রিয়েল ইনফরমেশনগুলো পাচ্ছি। এখন ওই ইনফরমেশনগুলো আপনি আপনার মতন করে লিখে দেন। ওরা হয়তো 2 লাইনে লিখছে, আপনি 5 লাইন করে লিখেন সেটা, বা 3 লাইন করে লিখেন। সরাসরি কপি করা যাবে না স্যার, আপনাকে নিজের মতন করে লিখতে হবে। যদি আপনি কোনো একটা ওয়েবসাইট থেকে একটা লাইনও কপি করেন সেটা কপিরাইটের ইস্যুতে পড়বেই। এখন এর মধ্যে একটা ইস্যু আছে, সেটা হচ্ছে কি, আমি মনে করেন যে এই যে ব্র্যান্ডটা এর একটা নাম তো নিশ্চয়ই আছে, এটার কোনো একটা নাম আছে। এখন এইটা যদি আমি কোথাও থেকে লিখি বা আমি সেম টু সেম এই নামই তো ইউজ করব এই টপিক নিয়ে কন্টেন্ট লিখতে গেলে, তো সেই ক্ষেত্রে কি যারা এই কন্টেন্ট লিখতেছে 100 জন যদি লেখে 100 জনই তো এই একই নাম ইউজ করতে হবে, তাহলে সেইটা কি কপিরাইট হয় কি না? সেটা কখনো কপিরাইট হয় না। কিন্তু আপনি দেখা যাচ্ছে কোনো একটা ইনফরমেশন একটা লাইনও যদি কপি করে দেন সেইটা হচ্ছে কপিরাইট হবে। তাহলে আমরা ডিফারেন্ট ইনফরমেশন কিভাবে তৈরি করব? কারণ একটা ব্লেন্ডার মনে করেন এখানে ওর একটা ফিচার লিখতেছি, তো এই ফিচার তো অনেক মানুষই লিখবে, তো ফিচার তো ওটাই লিখতে হবে। ফিচারের ক্ষেত্রে আলাদা, আপনি ইনফরমেশন যখন দিচ্ছেন যে আপনার এই জিনিসটা কিভাবে ইউজ করতে হয়, এখন এইটা আপনি ইউজ করছেন কিভাবে, আপনি কিভাবে বেনিফিট পেয়েছেন সেটা আপনার একরকম আমার একরকম হবে, কারণ সেম টু সেম আমরা একই রকম লিখতে পারবো না। আপনাকে আমি একটা জিনিস শিখাইলাম, বা মনে করেন যে ছোটোবেলা আমরা গরু রচনা লিখছি বা যে কোনো রচনা লিখছি, অনেক সময় দেখছি কি আমরা মুখস্থ করে লাইন বাই লাইন লিখে আসি, আবার যারা মনে করেন যে ওটা ধারণা নেয় তারা কিন্তু অন্যরকম লেখে। আবার অনেক সময় দেখা গেছে মুখস্থ ঠিকই করছি লাইন বাই লাইন, তারপর লিখতে গেলে একটু এদিক সেদিক হয়ে গেছে, এটা সেম টু সেম হবে না। যদি এরকম আমাদের প্র্যাকটিক্যাল লাইফের এমন কোনো জিনিস থাকে যেটা হচ্ছে নিজের এক্সপিরিয়েন্স থেকে লিখতে হবে, তখন আপনারা 20 জন আছেন 20 জন লিখবেন 20 রকম হবে, একই জিনিসের এক্সপিরিয়েন্স 20 রকমই হবে। কোন একটা খাবার টেস্ট করছেন 20 জন 20 রকম লিখবেন, কখনো সেম হবে না, কিন্তু খাবার তো একটাই, একই জিনিস একই রেমেডি দিয়ে তারা করছে। কিন্তু ওখানে তো আমরা ফিচারগুলো মেনশন করব না। হ্যাঁ, ফিচারগুলো যদি এমন থাকে যে ফিচার মেনশন করতে হবে করবেন, সমস্যা নাই। আপনার 20% পর্যন্ত প্লাগরিজম হচ্ছে ওকে, 20%-এর বেশি হলে তখন আছে প্রবলেম, কারণ ওই যে ফিচার কালার এগুলো তো সেম থাকবে, প্রাইস অনেক সময় সেম থাকবে, ওইগুলো তো আপনি চাইলেও অন্যভাবে দিতে পারবেন না। জি, আমার ওই অ্যাফিলিয়েশন সাইটের জন্য আমি তো অ্যামাজনের প্রোডাক্টই লিস্টিং করবো বা রিভিউ দিব, তো সেক্ষেত্রে আমি ওদের ছবি যদি ইউজ করি ওটা কি কপিরাইট হবে? অ্যামাজনের ছবি, অ্যামাজনের ছবি যদি ইউজ করতে চান আগে অ্যামাজন অ্যাসোসিয়েটের অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তাহলে আর কপিরাইট দিবে না, আর যদি অ্যাসোসিয়েট না করে নেন তাহলে হচ্ছে স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন। জি বলেন, নন ব্র্যান্ড প্রোডাক্টের ক্ষেত্রে কি হবে? প্রোডাক্টের নাম বলেন। যে কোনো নন ব্র্যান্ড প্রোডাক্ট তারা কি অ্যাফিলিয়েশন অ্যাপ্রুভ করে? জি বুঝিনি। অ্যাফিলিয়েশন অ্যাপ্রুভ করে তারা? তাহলে আপনি নন ব্র্যান্ড প্রোডাক্ট নিয়ে লিখে লাভ কি, আগে সেইটা বলেন আমাকে। লাভ কিভাবে, মানে নিজে প্রোডাক্ট সেল করবেন নাকি আপনি সেল করার মধ্যে কমিশন পাবেন, কোনটা? নিজের প্রোডাক্ট, তা নিজের প্রোডাক্ট নিজে লিখবেন, কোনো ইস্যু নেই, কিন্তু কোথা থেকে কপি করে নিয়ে লিখেন না। মানে ওই প্রোডাক্ট তো হয়তো অন্যরাও ইউজ করতেছে, অন্যরা লিখতেছে, ওই সেম টু সেম এনে দিয়েন না, নিজের মতন করে লিখেন। কোনটা স্যার? সেক্ষেত্রে কি আমাদের কোনো পেমেন্ট করতে হবে? আমাদের করতে হলে জি, অ্যামাজন থেকে যদি আমরা ছবি নেওয়ার জন্য অ্যাপ্লিকেশন করি বা সেক্ষেত্রে কি আমাদের কোনো পেমেন্ট? না না, অ্যামাজন অ্যাকাউন্ট করতে কোনো পেমেন্ট লাগে না, কন্ডিশন হচ্ছে একটাই, আপনি 6 মাসের মধ্যে যদি 3টা প্রোডাক্ট সেল না করতে পারেন আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড। অ্যামাজনে যে কোনো জিনিস সেল করা যায় না, আমি বলবো কেন? বাংলাদেশ থেকে স্টোর দেয় না, আমরা এত ভালো মানুষ। আমরা এত ভালো ভালো বুঝবো কিভাবে স্যার? বুঝে গিয়েছে, বাঙালি যেখানে যায় সেইখানে কিছু না কিছু দুর্ঘটনা ঘটায় আসে। কালকে একটা ঘটনা শুনতেছি, আমাদের এক কলিগের সাথে কানাডায় গিয়েছে, ওরা হচ্ছে ওই সিঙ্গারা জিলাপি, মানে খাবারে তো ভালোই চাহিদা, তো
কানাডার মতন শহরে বাঙালিরা যে জিলাপি মানে ভাজতেছে বা সিঙ্গারা বানাচ্ছে সেটা হচ্ছে পচা তেল দিয়ে। আর ইন্ডিয়ানরাও রেস্টুরেন্ট দিছে, তাদের প্রচুর চাহিদা, আমাদেরও চাহিদা আছে কিন্তু তুলনামূলক কম, কারণ আমরা এই বাঙালি যারা তারাই ওইটা খাচ্ছে। পচা তেলটা ভাজলে তো অথেন্টিক টেস্টটা আসে না। এটা আমি বললাম সেটা, কিন্তু অ্যাকচুয়ালি বাইরের দেশে তো আর এটা করে না তারা। স্যার এই ক্ষেত্রে কি আমাদের এই যে ডিজিটাল প্ল্যাটফর্ম আমরা যারা বাংলাদেশ থেকে কাজ করছি এর উপর নেগেটিভ ইমপ্যাক্ট তৈরি কি হচ্ছে? হ্যাঁ হয়েছে তো। আপনি জানেন কি 17 সালে 17, 18, 19 আপওয়ার্কে বাংলাদেশিদের অ্যাকাউন্ট করতে দিত না। ইভেন আছে আপনি কোনো মানে এমন ক্লায়েন্ট ছিল বাইরের যারা আছে উল্লেখ করে দিত বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা এরা অ্যাপ্লাই করতে পারবে না জবে, এখনো মাঝে মাঝে করে যারা পুরনো ক্লায়েন্ট। বড় চ্যালেঞ্জ আমাদের। ও যে অল্প বিদ্যা ভয়ঙ্কর একটা কথা আছে না, তা আমরা অল্প একটু শিখেই মার্কেটে চলে যাই। মার্কেটে অ্যাকাউন্ট করা সহজ, একটা মেইল আছে, একটা ফোন নাম্বার আছে, আমরা অ্যাকাউন্ট খুলতেছি, ক্লায়েন্ট কাজও দিচ্ছে, দিন শেষে হচ্ছে আমরা কাজ আউটপুট ভালো দিতে পারতেছি না। তো মানুষ আপনাকে টাকা দিচ্ছে কারণ আপনার বাংলাদেশের মানুষের সময় আছে, আমি 2 টাকা কমে কিভাবে করাবো, আমার দরকার 2 ঘন্টা সময় বেশি লাগুক, 5 দিন সময় বেশি লাগুক, আর তাদের সময় নেই, তাদের 2 টাকা বেশি দিতে রাজি আছি আমি, আমাকে তাড়াতাড়ি দাও এবং আউটপুটটা ভালো দাও। স্যার একটা এটা রিলেটেড একটা অন্য প্রসঙ্গের বিষয়টা, সেটা হলো আমার একটা বেসিক বিষয় জানতে হবে। আমার একটা জিমেল আছে, ফেসবুক অ্যাকাউন্ট আছে ইত্যাদি, এগুলো তো আমাদের নর্মাল লাইফে ইউজ করতে হয়। তো আমরা এখন যখন এই অ্যাফিলিয়েশনে যাচ্ছি, তো আউটসোর্সিং এর এই ক্ষেত্রে কি আমাদের নতুন জিমেল করা উচিত, না ওই জিমেলটাই আমরা এখানে ইউজ করাটা কোনটা আসলে পার্সোনাল প্রফেশনাল দুইটা সবসময় জন্য আলাদা করবেন, তার মানে আমাকে নতুন জিমেল খুলে সবসময় জন্য বেটার আমি বলবো। আমার আরেকটা ফেসবুক অ্যাকাউন্ট খোলা উচিত কি? না আপনার অ্যাফিলিয়েশনের জন্য বা আপনার অন্য কোনো কাজের জন্য ফেসবুক যে অ্যাকাউন্ট খুলতে হবে এমনটা না, আমরা পেজে কাজ করব, পেজ আর গ্রুপে। তো সেই ক্ষেত্রে আমার মেইন প্রোফাইলের কোনো ইস্যু নেই, আমি পেজ করব, আমি হচ্ছে গ্রুপে কাজ করব, কারণ আপনার নিজস্ব সবসময়ের জন্য আলাদা রাখবেন নিজস্ব যে জিনিসটা, আর মেইল সবসময়ের জন্য আলাদা করা বেটার। কারণ পার্সোনাল যারা আপনারা যে অফিসে জব করেন, অফিসে তো মেইল ইউজ হয়, যদিও আমরা অনেকটা অভ্যস্ত না, তারপর হচ্ছে ইউজ করাটা বেটার প্রফেশনালিজমটা ঠিক রাখার জন্য। তো সেই ক্ষেত্রে আপনার ওই যখন মার্কেটে ঢুকবেন তখন হিউজ পরিমাণে আপনার মেইল আসতে থাকবে, প্রমোশনাল মেইল বা এমনি বিভিন্ন কোম্পানি আপনাকে মেইল সেন্ড করবে। তা এত মেইলের মধ্যে আপনার নিজের অফিসের মেইলটা দেখবেন যে কখন নক করছে খুঁজে পাচ্ছেন না। এখানে স্যার ওই আমাদের যে অ্যামাজন বা এই আরো যতগুলো সাইট আছে সবগুলো সাইটের জন্য একটা মেল ইউজ করলে তো হবে, একটা জিমেল। রুল হচ্ছে আমি এইভাবে বলি যে আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন তখন হচ্ছে একরকম, মার্কেটের অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম করতেছেন, তখন আরেকটা মেইল, মানে 2টা মেইল অবশ্যই রাখেন। একটা আছে মার্কেটের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, হ্যাঁ ওইটা তো সবসময় আলাদা, কাজের জন্য মিনিমাম 2টা মেইল রাখা উচিত, একটা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য মার্কেটের, একটা সোশ্যাল মিডিয়ার জন্য একটা। 1 মিনিট আমার বাসা থেকে একটু বলেন স্যার। স্যার বলছিলাম যে আমার অ্যামাজন বা ফাইবার বা এই বিভিন্ন জায়গায় যে আমার আলাদা আলাদা অ্যাকাউন্ট খুলতে হবে, সেগুলোর জন্য কি আলাদা আলাদা জিমেল ইউজ করবো? না না, একটা জিমেইলই করেন সব মার্কেটের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, আর সোশ্যাল মিডিয়ার জন্য আলাদা একটা জিমেইল, একটা জিমেইলই। যেটা আমার আছে না পার্সোনাল, ওইটা তো পার্সোনাল, কাজের জন্য 2টা মেইল আপনার করা উচিত, সেটা হচ্ছে একটা আছে মার্কেটের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, আর একটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। দুইটা জিমেল। আচ্ছা, তাহলে ইনফো আর মানি কিওয়ার্ডের মধ্যে পার্থক্য হচ্ছে এইটাই যে আমরা হচ্ছে ইনফরমেশন পাস করি একটা, আর মানি কিওয়ার্ড আছে ইনফরমেশন সাথে সাথে আমরা হচ্ছে আমাদের কন্টেন্টে বাই করার জন্য, মানে প্রোডাক্ট বাই করার জন্য লিঙ্ক পাস করে থাকি বা বাটন দিয়ে থাকি। আর যেটা বলছিলাম প্রোডাক্ট লিস্ট কন্টেন্ট, সেটা হচ্ছে একটা কন্টেন্টের মধ্যে অনেকগুলো প্রোডাক্ট নিয়ে তারা লিখে থাকে। যেমন এখানে টপ 5 দিয়ে আমাদের কোনটা আসলো একটু আগে দেখলাম লাস্টে, মেবি এটা আসছিল না, যে হ্যাঁ এই যে এখানে দেখেন এরা অ্যামাজনে 60টা প্রোডাক্ট নিয়ে টপ 7 লিখছিল বা বেস্ট 7 কফি মেকার, তারা একটা কন্টেন্টের মধ্যে 60টা প্রোডাক্ট নিয়ে লিখতেছে। এইগুলোকে বলা হয় লিস্ট অফ কন্টেন্ট, যে আপনার কন্টেন্ট একটা থাকবে কিন্তু একটা কন্টেন্টের মধ্যে আপনি অনেকগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন। এরপর আছে রিভিউ কন্টেন্ট। রিভিউ কন্টেন্ট কি, যে আপনি কোনো একটা প্রোডাক্টের রিভিউ দিচ্ছেন সেইখানে। অস্ট্রা ভার্সেস প্রো এটা রিভিউ দিচ্ছেন, দেখেন এইখানে রিভিউর জন্য আলাদা টেবিল করা হয়েছে, যদি হচ্ছে এটা ওয়ার্ডপ্রেস সাইট না, এটা হচ্ছে একটা কোডিং সাইট। ওয়ার্ডপ্রেস সাইটে রিভিউর এই অপশনগুলো আনতে গেলে আপনাকে হচ্ছে প্লাগইন ইউজ করতে হয়। আচ্ছা, আর বিভিন্ন থিমে সাজানো থাকে, বাই ডিফল্ট কিছু আছে সেইগুলোতে সাজানো থাকে। এইখানে তার যে এই ইউজের পর ডিপেন্ড করে সে এই 5টা ক্যাটাগরিতে ভাগ করে সে হচ্ছে রিভিউ দিচ্ছে এইখানে। এখন আমরা যখন
আমাদের দেশে পার্সোনালি মানে বলতে আসছি সেটা হচ্ছে কি, আমরা অনলাইন থেকে কোনো প্রোডাক্ট পারচেস করতে গেলে আগে দেখি যে রিভিউ কতগুলো আছে আর কমেন্টসে কে কী বলছে। যদি ভালো বলে তখন কেনার জন্য চিন্তা করি, আর যদি খারাপ বলে অ্যাভয়েড করতে আসি, বা রিভিউ দেখো আমরা হচ্ছে চিন্তা করি যে এটা কি বলতেছে বা এর রেটিং কেমন আছে সেই জিনিসটা দেখি। হ্যাঁ, এটা তো আছে, কারণ আমাদের দেশের লোকজন তো অথেন্টিক আপনি দেখে বুঝবেন না, কারণ রিভিউ যখন দেয় ওই নিজের লোকজন 10টা দিয়েই রিভিউ দেওয়া দেয়। যদি একটা খারাপ রিভিউ দেয় 20টা হচ্ছে ভালো রিভিউ ঢুকায় দেয় কিনে, কখনোই বুঝতে পারবেন না কোনটা। হ্যাঁ, ফেক রিভিউ বোঝা যায়, কিন্তু যদি একটু টাকা বেশি খরচ করে দেয় তাহলে হচ্ছে বুঝতেই পারবেন না। আর যদি টাকা কম টাকায় অনেক কিছু চায় তাহলে হচ্ছে বোঝা যায়। তো সিঙ্গেল প্রোডাক্ট রিভিউ, এটা হচ্ছে একটাই প্রোডাক্টের সে আছে রিভিউ দিয়ে দিচ্ছে। আর যদি আপনি মনে করেন যে মাল্টিপল প্রোডাক্টের রিভিউ, আমরা হচ্ছে একটু আগে কোনো একটা কন্টেন্টে দেখতেছিলাম যে অনেকগুলো ইয়ের কম্পারিজন করছিল, কোন কন্টেন্টে ছিল সেটা, আচ্ছা এটা না, আমার কাছে মেবি লিঙ্ক আছে। ওস্টা ভার্সেস প্রো, আচ্ছা স্টার টেকে দেখি আছে কিনা। কোনো একটা ইয়ে ছিল বাংলাদেশে, কোনো একটা কম্পিউটার সেল করে এরকম কোন একটা সাইট ছিল, টেকল্যান্ড আছে, রায়ান্স, Ryzen 5600 এর উপরে যেমন অনেকগুলো রিভিউ পার বছর। যে কোনো একটা দেখি সেম টু সেম থাকার কথা, নিচের দিকে আসলে ওদের কম্পারিজন দিয়ে দেয়। না এটা নেই, কোন একটা আমি একটু আগে দেখলাম এখানে কোন একটা কন্টেন্টের মধ্যে জন্য অনেকগুলো নিচে একটা টেবিল ছিল রিভিউর। কফি ব্র্যান্ডের টপ 7 বেস্ট। কোথায় গেল সেটা, এই যে এটার কথা বলছি। এইখানে দেখেন একটা প্রোডাক্ট মানে কন্টেন্টের মধ্যে আপনার অনেকগুলো প্রোডাক্টের রিভিউ দিয়ে দিচ্ছে তারা। এটা হচ্ছে প্রোডাক্ট কম্পারিজন বলা হয়, বা মাল্টিপল প্রোডাক্টের যে রিভিউটা বলা হয়। কম্পারিজন রিভিউ দেওয়া হচ্ছে কি তার মডেল, তারপরে তার রিভিউ টিভিউ কী কী আছে সব আপনি এখানে বলে দিতে পারবেন। কিন্তু এইগুলো ওয়ার্ডপ্রেসে সাধারণত হয় না, এগুলো কোডিং সাইট না হলে আপনি এটা করতে পারবেন না। তো যদিও আপনাদের এত বেশি চিন্তা করতে হবে না, আপনারা হচ্ছে ফার্স্টে নর্মাল বিষয়গুলো নিয়ে কাজ করেন। যখন এরকম একটা সাইট 2 বছর 3 বছর দাঁড় করাতে পারবেন তখন এসব ভারী ভারী বিষয় নিয়ে চিন্তা করেন। আপাতত 2টা বা 3টার মধ্যে কম্পেয়ার যদি করতে পারেন এনাফ। কারণ এগুলা মানে শুধুমাত্র টুলস, অনেক টুলস আছে, সেই টুলসকে বলে দিলে এরা লিখে দেবে না, এর অথেন্টিকেশন হতে হবে, ট্রাস্ট হতে হবে গুগলের কাছে যে আপনি যে ইনফরমেশনগুলো দিচ্ছেন মানুষ এটা বিশ্বাস করতে চাই না, গুগল এটা বুঝে। কীভাবে বুঝে দেখেন, আপনি এই যে একটা কন্টেন্ট লিখতেছেন, এই কন্টেন্টে আপনি আসলেন, আপনার প্রথম 2 লাইন বা 5 লাইন পড়লে মানুষ বুঝতে পারবে যে আপনার ভিতরে কি আছে। আর একটা হচ্ছে আপনার সাজানোর প্যাটার্নটা, যে আপনি সাজাচ্ছেন এটা ঠিকঠাক মতন সাজাচ্ছেন কিনা, হেডিং সাব হেডিং দিচ্ছেন কিনা, আপনার বড় লং একটা প্যারাগ্রাফ দিচ্ছেন নাকি ছোটো ছোটো প্যারাগ্রাফ করে সুন্দরভাবে দিয়ে দিচ্ছেন, এই জিনিসগুলো দেখবে। আপনার ভিডিও আছে কিনা, ইমেজ আছে কিনা, এই জিনিসগুলো দেখবে। দেখলে মানুষ বুঝতে পারবে যে না অ্যাকচুয়ালি কী আছে এর মধ্যে। যদি সব ঠিক থাকে তাহলে তারা এখানে স্টে করবে, যদি ঠিক না থাকে ফার্স্ট ওই কয়েক সেকেন্ডের মধ্যে তারা বের হয়ে যাবে। আর এই যে হঠাৎ করে কোনো একটা পেজে একবার এসে অন্য কোনো পেজে ক্লিক না করে বের হয়ে যাওয়া, এইটাকে বলা হয় বাউন্স রেট, যেটা সিঙ্গেল পেজ ভিজিট নামে বলা হয়ে থাকে। বাউন্স রেটের অর্থ হচ্ছে সিঙ্গেল পেজ ভিজিট। তো হ্যাঁ নেগেটিভ, সিঙ্গেল পেজ ভিজিট হলে আপনার হচ্ছে ওয়েবসাইটের ট্রাফিক কমে, ইভেন গুগলের কাছে আপনি খারাপ হয়ে যান। মাসবি তখন হচ্ছে আপনার এই কন্টেন্টগুলো ঠিক করতে হয়। আচ্ছা, এবার হাউ টু টাইপেরও পোস্ট যেটা ইনফো কন্টেন্টের মধ্যে চলে আসে, তারপর হচ্ছে ব্লগ পোস্ট যেটা আমরা সাধারণত ইনফো কন্টেন্টে দিয়ে থাকি। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এই কন্টেন্টগুলো লিখতে গেলে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে। প্রথমত আমি বলছি যে আমরা যখন কন্টেন্ট লিখবো আমাদের কন্টেন্টে মাসবি হচ্ছে ইনফরমেশন থাকাটা জরুরি। তো আমরা যদি 10টা কন্টেন্ট পাবলিশ করে থাকি আমাদের ওয়েবসাইটে, তার মধ্যে 8টা হতে হবে ইনফো কন্টেন্ট, 2টা হতে হবে মানি কন্টেন্ট। আর 8টা যদি ইনফো কন্টেন্ট হয়ে থাকে ওই 8টা ইনফো কন্টেন্টকে আবার ইন্টারনাল লিঙ্ক করে আপনি মানি কন্টেন্টের সাথে লিঙ্ক আপ করান,
এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক, আপনার মাস্ট বি করতেই হবে। আমাদের একটা ওয়েবসাইটে যখন কন্টেন্ট দিয়ে থাকি আমাদের লিঙ্ক করতে হয় মাস্ট বি 2 রকম, একটা আছে ইন্টারনাল, একটা আছে এক্সটার্নাল। আবার এক্সটার্নাল মধ্যে একটা আছে ইনবাউন্ড, একটা আউটবাউন্ড, ঠিক আছে? তো আমাদের দুইটা লিঙ্ক মাস্ট বি করতে হবে। একটা ইন্টারনাল, যেটা হচ্ছে আপনার ওয়েবসাইটের নিজস্ব কন্টেন্ট বা নিজের যে কোনো পেজের সাথে লিঙ্ক করবে, একজনের সাথে আরেকজন, মানে আমারই কোনো একটা কন্টেন্ট একই টপিকস নিয়ে লিখছি, কফি মেকার নিয়ে আমি দুইটাই লিখছি, দুইটাই হয়তো একই ব্র্যান্ড হতে পারবে, আলাদা ব্র্যান্ডে হলো, কিন্তু কফি মেকার আমার ক্যাটাগরি। তো আমি একটা কফি মেকার কন্টেন্টের সাথে আরেকটা কফি মেকার কন্টেন্টের যে লিঙ্ক করাবো সেইটাকে বলা হয় ইন্টারনাল লিঙ্ক। আর এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনি কফি মেকার যেই প্রোডাক্টটা নিয়ে লিখতেছেন, এই প্রোডাক্টটা যদি মানুষ কোথা থেকে কিনবে বা এর রেফারেন্স হিসাবে আর কারা কারা এই প্রোডাক্ট নিয়ে ইনফরমেশন দিছে তাদের সাথে লিঙ্ক আপ করা, এটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। আর এই লিঙ্কের আরো বিষয় আছে, সেগুলো পরে বলতেছি। বলেন গনি সাহেব। স্যার আমি মানি কিওয়ার্ডটা হচ্ছে যে সাপোজ আমি একটা কন্টেন্টে কিওয়ার্ড ইউজ করেছি হচ্ছে সার্টিফাইড, সাপোজ সার্টিফাইড অর্গানিক ফ্রুটস এন্ড ভেজিটেবলস, এটা আমার কিওয়ার্ড। তো আমি মানি কিওয়ার্ড হিসেবে কি শুধু আগে সার্টিফাইড বাই বা বেস্ট বা হচ্ছে যে অনলাইন এগুলো অ্যাড করে মানি কিওয়ার্ড আমরা তৈরি করছি, তাহলে ওই কিওয়ার্ড ওই পুরোটাকে ধরে এনে তারপরে সামনে কতটুকু দিতে হবে, নাকি আমি ওই কিওয়ার্ডটাকেও সংক্ষিপ্ত করতে পারবো ওই কন্টেন্টের মধ্যে? না, কিওয়ার্ড যেটা আপনি সিলেক্ট করবেন ওইটা সেম টু সেম হতে হবে, ওইটা শর্ট করা যাবে না। আচ্ছা, এরপর আছে কন্টেন্টের লেন্থ। আপনি যখন কোনো একটা কন্টেন্ট লিখবেন, এটা লেন্থ কত হবে, কত ওয়ার্ডের কন্টেন্ট হবে, আপনাকে র্যাঙ্ক করতে গেলে এটা অবশ্যই জানতে হবে। তো আপনি যখন কোনো একটা কন্টেন্ট লিখতেছেন, তো এটার লেন্থ জানতে হলে বা এটার মানে কাছাকাছি থাকতে হলে র্যাঙ্ক করার জন্য কারা র্যাঙ্ক করছে আগে তাদেরকে আগে খুঁজে বের করেন। সে এই কন্টেন্টটাই আমি এই কিওয়ার্ড দিয়ে আমি আবার দেখি, এটা আমি মনে করি যে ওপেন করি, এখানে চারটা হয়েছে, 1 2 3 4 5টা মেবি, আচ্ছা যে কটাই হোক। এখন আসলে এখানে ওয়ার্ড কাউন্টার নামে একটা ইয়ে আছে, টুলস আছে, এইটাতে যাই, দুইটাতেই আসি আমরা। এবার আসেন আপনার প্রথম যে ওয়েবসাইটটা পাইলাম, এই ওয়েবসাইটে তারা হচ্ছে কত ওয়ার্ডের কন্টেন্ট দিছে সেটা কপি করেন। এই পর্যন্ত কন্টেন্ট নাম্বার, এটা কপি করে আপনি এখানে পেস্ট করে দেন। 4603। আচ্ছা, এটা গেল একটা। আমাদের এবার ক্যালকুলেটর বের করে রাখি। 4600 আমি ধরলাম। আচ্ছা, দ্বিতীয় কোনটা ছিল এটা? ওয়ার্ডের মধ্যে কি পিকচারগুলো? না, পিকচার নিচ্ছে না, পিকচার নিচ্ছে না, এখানে শুধুমাত্র টেক্সটগুলো নিচ্ছে। ও আরও আছে, সরি। আচ্ছা, এটা কপি করে এখান থেকে কিছু বাদ দিয়ে দিচ্ছি আমি। এখানে 4452 আছে, আমরা 4000 ধরলাম কারণ ওইখানে আদার কিছু টপিক ছিল। 4000। এটা 2442, 2400 কাউন্ট কোটি। এটা আছে 1381, 1300 কাউন্ট করি। আর আছে, আচ্ছা আমরা কয়টা দেখলাম? 1 2 3 4, তো টোটাল আমার কত আসছে? 12300। ডিভাইডেড করেন আছে 4 দ্বারা, যেহেতু 4টা ওয়েবসাইট দেখছেন, অ্যাভারেজে 3075। আপনার এইখানে কন্টেন্টের লেন্থ হওয়া উচিত 3500।
মিনিমাম অ্যাকচুয়ালি এইভাবে বলা ঠিক না, কারণ লাস্টের যে কন্টেন্টটা দেখলাম সেটা কিন্তু অনেক কম ছিল, সেও কিন্তু এখানে র্যাঙ্ক করতেছে। এইখানে বিষয় হচ্ছে সে এইসিও করছে কত ভালোটা, তার কন্টেন্টে ইনফরমেশন আছে কত ভালো। অন্য সবাই আছে অনেকগুলো প্রোডাক্ট, মানে কম্পারিজন প্রোডাক্ট বা টেবিল অফ কন্টেন্ট দিয়ে করছে, আর লাস্টের জন্য হচ্ছে শুধুমাত্র একটা টপিক নিয়ে লিখছে, যার জন্য ওটা কম হয়েছে। কিন্তু আপনার তাও র্যাঙ্ক করতেছে, কারণ এই সাইটটারও বয়স অনেক বেশি। কন্টেন্টের লেন্থ কি কোনো মানে হচ্ছে যে ইমপ্যাক্ট ক্যারি করে স্যার? বেশি লেন্থ বা হচ্ছে না, এইখানে এখন যদি বলি যে না আপনার বেশি কন্টেন্ট দিলে র্যাঙ্ক করবেন ভালো, তার মানে যে আপনি উল্টাপাল্টা জিনিস বা ইরিলেভেন্ট জিনিস এনে ভরাই দিবেন, সেটা কখনোই ভালো না। আপনি যদি ইনফরমেশন দিতে পারেন, কন্টেন্ট বড় করতে পারেন, অবশ্যই হচ্ছে ভ্যালু আনবে। মানে লো কন্টেন্টের মধ্যে পুরো বিষয়টা সিনক্রোনাইজ করে ফেলাটাই বেস্ট। তারপরও আপনার চেষ্টা করবেন যে একটু ইনফরমেশন তাদের ধারে কাছে থাকার, কারণ আপনার এখানে কন্টেন্ট বড় হওয়ার আর একটা সুবিধা আছে, যদি আপনি ইনফরমেশন ভালো দেন আপনার ক্লায়েন্টগুলো এখানে স্টে করবে, আপনার হচ্ছে টাইম যে এটা বাড়বে। আর এইটা যদি আপনি কখনো হচ্ছে অ্যাডসেন্সের কাজ করেন, তখন এটা অনেক বেশি কাজে দিবে আপনাকে, মানে রেভিনিউটা তখন বেশি পাবেন। মানে ব্যাকএন্ডে কিছু না কিছু আছেই। এই যে বড় করতেছেন কেন করতেছেন, এইখানে দেখেন এরা হয়তো এদের নিজস্ব অ্যাড কিনা যাই না, অ্যাডভার্টাইজ হচ্ছে, এটা কাদের অ্যাড আমি জানি না, হয়তো নিজের হতে পারে বা অন্য কারো হতে পারে। অনেক সময় দেখবেন যে গুগল অ্যাড দেয় না, এই পেজগুলোতে আসতেছে আমরা গুগল অ্যাড দিচ্ছি। এখন গুগল অ্যাড দিচ্ছে, যদি কোনো ব্যক্তি এই পেজে অনেক সময় থাকে তাহলে দেখবেন যে তার সামনে অনেকবার অ্যাড আসে। স্যার এখানে একটা বিষয় আমার একটু হয়েছে, মনে হয়েছে বিষয়টা যে সাপোজ আমি একটা ব্লেন্ডার মেশিন কিনতে চাচ্ছি, এখন আমাকে বিভিন্ন সাইটে ঘুরতে হচ্ছে, মানে কোনটা ভালো কম্পারিজন করতে হচ্ছে, মানে হচ্ছে সময় দিতে হচ্ছে। আমি কিনতে চাচ্ছি বাট সেই সময়টা আমার নেই। আমি চাচ্ছি যে খুব কম সময় দিয়ে আমি একটা ভালো জিনিস পারচেজ করতে চাচ্ছি, কিন্তু এত ঘাটাঘাটি করে, এত ফিচার করে, এত কন্টেন্ট করে আমি কনফার্ম হতে চাচ্ছি না। সেই ক্ষেত্রে আমি থার্ড কোনো পার্টির উপরে কি আমি হচ্ছে যে ডিপেন্ড করার কি কোনো অপশন আছে, যে আমি আমাকে একটা ব্লেন্ডার মেশিন করে সাজেস্ট করেন যেটা বর্তমান মার্কেটে কম্পারিজনলি এটা বেস্ট? এটা আপনার পরিচিত কেউ ছাড়া বলতে পারবেন না। এইটা হচ্ছে কি একটু পরেই মানে পাইতেন, সেটা হচ্ছে আমার প্রোডাক্ট আছে, আমার দোকানে যে প্রোডাক্ট আছে আমি কি কখনো খারাপ বলবো? আপনি এখন যার কাছে গেলেন তার কাছে যদি এটা থাকে বা সে যদি ওইটা ব্যবহার করে, অন্য কিছু ব্যবহার নাই করে থাকে, সে বলতে পারে যে আমি এটা ব্যবহার করছি তুমি এটা করো, কিন্তু সে তো অন্য প্রোডাক্ট সম্পর্কে জানেই না, তাহলে সে রিয়েল ইনফরমেশন কিভাবে দিবে আপনাকে? হ্যাঁ, এইটা তো ইনফরমেশন নিতে পারেন, কিন্তু সে আপনাকে কখনোই বলবেন আপনি এইটাই কিনেন। আপনি তার কাছে চান যে বেস্ট কয়টা আছে, সে একটা লিস্ট করে দিবে, 5টা 10টা একটা লিস্ট দিয়ে দিবে, কিন্তু কখনোই সে বলতেছে না আপনি এইটাই কিনেন। আর ওনার তো সেই সময়টা নেই, তো সে চ্যাটজিপিটিতে তো গেলোই না, তাই না? আচ্ছা, তাহলে হচ্ছে আমরা পাইলাম কি আমাদের কন্টেন্টের লেন্থটাও পাইলাম। এবার আসেন কিওয়ার্ড প্লেসমেন্ট। কিওয়ার্ড প্লেসমেন্ট কয়টা জায়গায় হয়ে থাকে ম্যাডাম? ম্যাডাম কয়টা জায়গায় হয়ে থাকে কিওয়ার্ড প্লেসমেন্ট? আপনি বলেন। হ্যাঁ বলেন, কয়টা নাম বলেন। হ্যাঁ, কিওয়ার্ড প্লেসমেন্ট কয়টা জায়গায়? খাতা বের করা শুরু হয়ে গেছে সবার। কে পারবে? ম্যাডাম পারবেন? আপনি পারবেন? বলেন, শুরু করেন, অন্য কেউ হেল্প করবে। ইউআরএল, হেডিং, না অন্য কেউ বলেন না। হ্যাঁ, অন্য কাউকে তো বলতে নি, যাকে বলি সে বলেন। আপনি যদি বলতে চান হ্যান্ড রেজ করেন, আমি আপনাকেই প্রশ্ন করতেছি। আচ্ছা, হ্যাঁ শেষ করেন। কয়টা হয়েছে আপনি গুনছেন? আমি গুনতে পারিনি অন্যদের কথায়। হ্যাঁ, মেটা ট্যাগ জিনিসটা না স্যার, মেটা ট্যাগ জিনিসটা ভুল বলছেন না। আচ্ছা, মেটা ট্যাগ মেটা ডেসক্রিপশন ছিল। ফার্স্ট 100 ওয়ার্ড ইন ইউর পোস্ট। আচ্ছা, ইমেজ ওয়ালারটা একটা মিসিং আছে, এই 6টা। আচ্ছা, যারা বেশি পারছেন তারা বলেন মেটা ডেসক্রিপশনের ক্যারেক্টার লেন্থ কত? একজন পাইছে 1000, আর একজন বলেন, যে বলবেন হাত উঁচু করেন। 180, দুইজন। তারপরে এবার হাত উঁচু করেন, এবার বলবেন না। মেটা ডেসক্রিপশনের ক্যারেক্টার লেন্থ, মেটা ডেসক্রিপশন 150 to 160। এখন হাত উঁচু করেননি কেউ। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে আপনাদের একটু মানে কনফিউজ করলাম, আর কিছু না।
এরপরে যেটা আছে সেটা হচ্ছে, মানে কিওয়ার্ড প্লেসমেন্ট। তো আপনি যখন কন্টেন্ট লিখবেন আপনার মাস্ট বি আপনার কিওয়ার্ডটা এই 6টা জায়গায় থাকতেই হবে। এরপরে যেটা আছে কিওয়ার্ড ডেনসিটি। আমার শুধু এই 6টা জায়গায় কিওয়ার্ড বসালে হবে কি না? কখনোই না, আমার হচ্ছে এই 6টা জায়গা বাদও আরও কিওয়ার্ড বসাতে হবে, সেটার পার্সেন্টেজ থাকে। 2020-এর আগে যখন হচ্ছে গুগলের আপডেট আসছিল না, র্যাঙ্ক ব্রেন আপডেট আসছিল না, তখন হচ্ছে মানুষ হিউজ পরিমাণে যেই কিওয়ার্ড নিয়ে র্যাঙ্কে যেতে চায় সেই কিওয়ার্ডটাই বারবার প্লেস করতে এবং গুগলকে বুঝাইতো যে গুগল আমি এই কিওয়ার্ডে র্যাঙ্কে যেতে চাচ্ছি, তুমি আমাকে এই কিওয়ার্ডের বিপরীতে র্যাঙ্ক দাও। তো এইটা তো সবাই যখন করতো, তো দিন শেষে কী হতো, আপনার যে কন্টেন্টটা এইটার মানে ইনফরমেশন ঠিক থাকতো না, বা অ্যালাইনমেন্ট ঠিক থাকতো না, বা আপনার হচ্ছে সাজানো হইতো না ভালোভাবে। সে শুধুমাত্র বারবার ওই একই জিনিস করতো, যে কিওয়ার্ডে র্যাঙ্কে দিচ্ছে বারবার ওই কিওয়ার্ডটাই প্লেস করতো। তো পরবর্তীতে গুগল এটাকে লিমিট করে দিল যে আপনি যদি 1000 ওয়ার্ডের কন্টেন্ট লিখেন আপনার হচ্ছে কিওয়ার্ড বসাতে পারবেন 2 বার, যার জন্য আমরা বলছি হচ্ছে এটা 0.2%। 1000 ওয়ার্ডে 2 বার বসাতে পারবেন। এখন এই ক্ষেত্রে আপনারা একটু ভিন্ন মত পাইতে পারেন, সেটা হচ্ছে অনেকেই বলবে 8 বার বা 10 বার। এই 8 বার বা 10 বার কিভাবে আসে সেটা হচ্ছে আমরা একটু আগে জানলাম কি আমাদের কিওয়ার্ড প্লেসমেন্ট 6টা জায়গায় হয়ে থাকে, আর আমি যদি আরো 1000 ওয়ার্ডে 2 বার বসাই তাহলে কত হলো? 8 বার হয়ে গেল। তা 8 থেকে 10 বার বলে মানুষ, এই টোটালটাকে মিলায়। কিন্তু রুলস হচ্ছে ওই 6টা আলাদা। কিওয়ার্ড ডেনসিটি 0.2%, সেটা হচ্ছে আপনার 1000 ওয়ার্ডে বসবে 2 বার। ক্লিয়ার এটা? জি। আমি একটু কনফিউজ। কিওয়ার্ড প্লেসমেন্টের জন্য আপনি 6টা প্লেসের কথা বললেন। ওই 6টা বসানোর পরে পরবর্তী 1000 ওয়ার্ডে আমি আরো 2 বার ইউজ করব। পরবর্তী বলতে ওই যে আমার একটা আছে কিন্তু 100 ফার্স্ট ওয়ার্ড আছে, তো ওইটা ছাড়া 900 ওয়ার্ড থাকবে, সেইটাতে আপনি আরো 2 বার বসাচ্ছেন। এটা ওয়ান পেজে আরো ক্লিয়ার হয়ে যাবে। না, যদি পার 900 বলে সেটা আবার ভুল হয়ে যায়। ওই 1000 ওয়ার্ডে 2 বার। এবার প্রথম 100 থাকুক আমার, ওইটা কোনো ইস্যু না। 3500 ওয়ার্ড হলে এখন আপনার আস্তে আস্তে কত 7 বার। তো 7 বারের জায়গায় আপনি সাধারণ 8 বার বা 9 বার বসাতে পারেন, যে এটা মিনিমাম আপনার হচ্ছে 2 বার বসাতে হবে 1000 ওয়ার্ডে। কিন্তু আপনি আবার কখনো চিন্তা করেন না যদি 1000 ওয়ার্ডে 5 বারও বসায় তাহলে 3000 ওয়ার্ডে আছে 15 বার হয়ে যাবে, এমনটা না। 3000 ওয়ার্ডে 6 বার আমাদের রুলস, এখানে 7 থেকে 8 বার বসান, কারণ 2 একবার এদিক ওদিক হলে কোনো ইস্যু নেই। কিন্তু তার মানে এটা না যে আমি অনেক বেশি ইস্যু করব। এরপর আছে এলএসআই। জি, আমাদের যে কন্টেন্ট লেন্থ তো এভারেজ একটা 3500 ওয়ার্ড বলেন এখন, আর আমাদের যে মানে ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে 50 থেকে 60টা কন্টেন্ট যে আমাদের দিতে হবে আপনি বলেছেন, তো প্রত্যেক 50 থেকে 60টার মধ্যে এই এভারেজের ওয়ার্ড থাকতে হবে এরকম। এই এভারেজ বলতে আপনার মানে প্রতিটা কন্টেন্টে, হ্যাঁ একটা কন্টেন্টের জন্য এইগুলা, এটা সবই একটা কন্টেন্টের জন্য, এবং প্রত্যেকটা কন্টেন্টে সেম রুলস থাকবে, প্রতিটা কন্টেন্টে সেম রুলস। আচ্ছা, ডিজিটাল প্রোডাক্টের একটা সহজ মানে সুবিধা আছে, আপনার কন্টেন্টের লেন্থ কম থাকে, 2000-এর মধ্যে থাকে, বেশি হয় না। আমি আজকে কিছু কন্টেন্ট আপনাদের দেখানোর জন্য নিয়ে আসছি, যদি পসিবল আমি ব্রেকের পরে দেখাই দিব। আচ্ছা, এরপর আছে এলএসআই। এলএসআই এর ফুল ফর্ম আছে ল্যাটেন্ট সিমেন্টিক ইন্ডেক্সিং। আপনাদের পরীক্ষায় আসবে এটা, যে ভুল করবে তাকে জরিমানা করবো আমি। আচ্ছা, এলএসআই কেন লাগে? আপনি যখন কোনো একটা কন্টেন্ট লিখতেছেন, তো এই টপিকের অন্য কোনো নাম কি হইতে পারে? যে আপনি কফি মেকার নিয়ে লিখতেছেন, বা কোনো একটা মেশিনে লিখতেছেন, বা অন্য কোনো ফুডি কোনো একটা প্রোডাক্ট নিয়ে লিখতেছেন, তা ওইটার অন্য কোনো নাম কি হয়ে থাকে? আমার একটা প্রোডাক্টের একটাই নাম থাকে? অথবা এমন হতে পারে না যে আমি যে টপিকটা নিয়ে লিখতেছি, যে প্রোডাক্টটা নিয়ে লিখতেছি, এই প্রোডাক্টে আমরা অন্য কোনো নামে বললেও সেটা বোঝা যায় ওই প্রোডাক্টই? এই সেই যে নামগুলো হবে সেইটাকে বলা হয় এলএসআই কিওয়ার্ড। যেমন মনে করেন আপনি আছে গাড়ি ইয়ে দিচ্ছেন, কর্নে লিখতেছেন, এখন গাড়ির এক্সেসরিজ কি কি হতে পারে? গাড়ির যে এক্সেসরিজগুলো থাকে, এখন দেখা যাচ্ছে বিভিন্ন মডেলের গাড়ি থাকে, বিভিন্ন মডেলের জন্য বিভিন্ন প্রকারের আছে প্রোডাক্ট থাকে। এখন ওই প্রোডাক্টগুলো হচ্ছে আপনার এলএসআই হিসাবে কাউন্ট করবে। যেমন মোটরসাইকেলের যদি আমি বাইকের কথা বলি, লুকিং গ্লাস, আমাদের মিরর গ্লাস যেটা বলি, থাকতেই পারে। এখন মিরর গ্লাস তো বাইকেই থাকবে, অথবা কারেরটার মানে অন্য কোনো নাম আছে, আমি জানি না সঠিক, হতে পারে, যাই হোক। তা এটা তো আমার বাইকেই বোঝাচ্ছে, বা আমি যদি বাইক নিয়ে লিখি বাইকে বোঝালো, যদি কার নিয়ে লিখি কারেই বোঝাবে, সোজা হিসাব। আমার আছে টায়ারের যে লেন্থগুলো থাকে, এখন যদি আমি 120
ইসের মিলিমিটার টায়ার বলি, তাহলে আমার এটা বাইকেই বোঝায়। যদি আমার গাড়ির জন্য বলি 200 প্লাস হতে পারে বা 350-400 হতে পারে, তাই না? তাহলে এই টায়ারটা হচ্ছে কি হচ্ছে, আমারটা এলএসআই কিওয়ার্ড হিসেবে কাজ করতেছে। আমরা ল্যাপটপ বা কম্পিউটার ইউজ করতেছি, এখন কম্পিউটারের মধ্যে মাদারবোর্ড আছে, মাদারবোর্ড কিসেই থাকে বলেন, প্রসেসর কিসে থাকে, কিওয়ার্ড আছে, বিভিন্ন হচ্ছে ব্যাটারি আছে, মধ্যে র্যাম আছে, গ্রাফিক্স কার্ড আছে, এই সবগুলো এলএসআই হিসেবে কাজ করতেছে। আচ্ছা, সোজা হিসাব, এই যে আপনি কম্পিউটারটা ব্যবহার করতেছেন না, এর ফুল ফরম্যাটটাকে আমরা বলতেছি কম্পিউটার। আমি একটা ডেস্কটপ নিয়ে আছে, কন্টেন্ট লিখতেছি, বেস্ট ডেস্কটপ ফর হচ্ছে আপনার গ্রাফিক্স ডিজাইনের জন্য। তা এই গ্রাফিক্স ডেস্কটপের জন্য আপনার কি কি ইকুইপমেন্ট দরকার? মনিটর দরকার, কিবোর্ড দরকার, এইগুলাই এলএসআই কিওয়ার্ড। আপনার হচ্ছে ভিতরে যে র্যাম থাকতেছে, রম থাকতেছে, পাওয়ার সাপ্লাই থাকতেছে, এই সবই আছে এলএসআই কিওয়ার্ড। সিমিলার, এক্স্যাক্টলি। তো এইখানে আমাদের এলএসআই বসানো একটা রুলস আছে, সেটা হচ্ছে আপনি একটা কন্টেন্টে 30টার বেশি এলএসআই ইউজ করতে পারবেন না। যদিও 30টা আপনারা খুঁজে পাবেন না, কিন্তু 30টার বেশি এলএসআই ইউজ করবেন না। আর যত 30টার উপর ইউজ করা ঠিক না। আপনাকে আমি টুলস দিব, সেটাতে আপনি লিমিট পাবেন 100, কিন্তু 100 বসায় না, 30টার উপরে যাবেন না কখনো। আপনারা ফ্রি টুল দিয়ে করলে পাবেন মাত্র 4টা, আমি আপনাকে টুলস দিব, পাবেন 100টা, কিন্তু ওইটাতে 100টাই বসানোর দরকার নেই। 2 ওয়ার্ড বা 3 ওয়ার্ডের মধ্যে থাকে। এরপর আসেন আপডেট ফ্রিকোয়েন্সি। আপনি যে প্রোডাক্টটা নিয়ে লিখতেছেন, মনে করেন যে আমরা হচ্ছে অ্যাপেলের কত ভার্সন থেকে শুরু হয়, বাংলাদেশে আসে কত 4 থেকে আসছিল না, এখন চলতেছে কত 16, এখন 16 আবার ভার্সন চলে আসছে, পরে 17 চলে আসবে, অলরেডি কাজ শুরু করে দিয়েছে আরো 2 বছর আগে থেকে। তো যাই হোক, তো আমাদের প্রতি বছরই তো আপডেট হচ্ছে জিনিসগুলা। যখনই এই জিনিসগুলো আপডেট হবে, আপনাকে ওই আপডেট মেনটেন করতে হবে। আপনি পুরোনো সেই 4 ভার্সন নিয়ে লিখেন, সেটা ঠিক না, কারণ ওই ভার্সন তার ডেড হয়ে গেছে, ওইটা তো আর মানুষ এখন ইউজ করবে না। বা আপনি এমন হতে পারে যে যেই প্রোডাক্ট নিয়ে আপনি লিখতেছেন, সেই প্রোডাক্টেরই অনেক আপডেট হয়ে গেছে, তো সেই আপডেটটা আপনিও আপনার কন্টেন্ট আপডেট করে দেন, যে কোন কোন বিষয়গুলো আপডেট হয়েছে, এইটা আপনার কন্টেন্টে মাস্ট বি আপডেট করে দিতে হবে। কারণ আপনি হয়তো 2 বছর আগে একটা প্রোডাক্ট নিয়ে লিখছেন, সেই প্রোডাক্টটা এখন অনেক বেশি আপডেট হয়ে গেছে, অনেক আপডেট হওয়ার পরে এখন যে ফিচারটা আসছে সেটা আপনার মধ্যে নেই। তো আমি যদি এখন কোনো কারণে বা আপনার এইসব কারণে যাচ্ছে প্রোডাক্টটা র্যাঙ্ক করছে বা কন্টেন্টে র্যাঙ্ক করছে, তো আমি তো যে দেখতেছি আপনি সেই পুরনো জিনিস লিখে রাখছেন, বর্তমান সময়ের সাথে মিল নেই, তো সেই ক্ষেত্রে তো খারাপ। জি, নতুন করে কন্টেন্ট লিখতে হবে না, আগের এই কন্টেন্টটাকেই আপডেট করে দিতে হবে, ইনফরমেশনগুলো আপডেট করে দিবেন, এডিট করে দিবেন, ঠিক আছে? এরপর আছে কন্টেন্ট ফরমেশন, কন্টেন্টটা কিভাবে সাজাবেন। আচ্ছা, এখন দেখি আমি একটু বের করি। ও না, ভালো হবে না স্যার। এটা ঠিক না। আচ্ছা, সিম্পল এটা দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি, কিন্তু এটা এইভাবে সাজানো নেই। আমার হচ্ছে ডেস্কটপ এমন ইসে আপলোড করিনি, আমার ড্রাইভে আপলোড করিনি, ডেস্কটপে রয়ে গেছে। আচ্ছা, আবার প্রশ্ন করি, আমাদের ট্যাগ কয়টা হয়, হেডিং ট্যাগ কয়টা হয়? 6টা। নাম বলেন। আচ্ছা, H1 কয়টা হয়, সেটা নাম কি? সবই তো হেডিং, 6টাই তো হেডিং ট্যাগ। হেডিং 1 হয় কোথায়, কোনটা, সেটা কি বলি আমরা, বলেন। জি, হেডলাইন। আচ্ছা, আর কারো কোনো মতামত? না, হেডলাইন অথবা হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে কন্টেন্টের যে আমরা লিখি তার যে টাইটেলটা আছে সেটা।
পেজ পোস্ট কন্টেন্ট বা হচ্ছে পেজ টাইটেল বলি, সরি পোস্ট টাইটেল বা পেজ টাইটেল। তো এইটা হচ্ছে সবসময় আমাদের H1 হতে হবে, আর H1 হয় আমাদের একটাই। তো আপনারা যখন কোনো একটা কন্টেন্ট লিখবেন তো মাস্ট বি ওটা H1 হয়ে যাবে, ওইখানে আপনার কোনো হাত দেওয়ার দরকার নেই। আমাদের টাইটেলের জন্য একটা অপশন থাকে আর নিচে হচ্ছে কন্টেন্টের জন্য আলাদা অপশন থাকে। তো আমার যখন টাইটেলটা দিব, আমি হচ্ছে ব্রেকের পরে এটা দেখাই দিব যে আমরা যখন টাইটেল দিচ্ছি ওটা অটোমেটিক্যালি H1 হয়ে যায়। যদি আমার কাস্টম থিম না হয়, যদি পেইড থিম হয় অটোমেটিক্যালি হয়ে যাবে, কিছু করার দরকার নেই। তারপরে দেখবেন আমি আবার আসি, সেটার কোথায় আসছে, বেড ফ্রেমেরটা কই গেল। আচ্ছা আমি নিব, কোর্সে নিব, সমস্যা নেই। আমি একটু শেষ করি, ব্রেকের আগে এটা শেষ করে নিই। আচ্ছা এইখানে দেখেন এই যে যেটা লেখা আছে এইটাকে আমরা বলতেছি পোস্ট টাইটেল বা পেজ টাইটেল, আর তারপরে কি আছে একটা ইমেজ দেওয়া আছে। এখন এই ইমেজটা এক একটা ওয়েবসাইটে এক একভাবে সাজানো থাকে। তো এই ওয়েবসাইটে এইভাবে সাজানো আছে, এই ইমেজটার নাম হচ্ছে ফিচার ইমেজ। তো আমরা এই যে একটু আগে বললাম না যে 6টা জায়গায় বসে, তার মধ্যে একটা কি ছিল যে ইমেজ টাইটেল বা ইমেজ অল্টার ট্যাগ। ইমেজ অল্টার ট্যাগটা আছে মাস্ট বি হচ্ছে আপনার এই ফিচার ইমেজের ক্ষেত্রে আসবে। এরপরে যদি আমরা একটু দেখি, এইখানে আপনি যে টপিক নিয়ে লিখতেছেন এই টপিক নিয়ে জাস্ট 2 থেকে 3 লাইনের মধ্যে একটা ছোট্ট ইনফরমেশন দিবেন। এক কথায় আপনার যেটা সারাংশ বলতাম আমরা, এটা H2 হতে পারে, বোল্ড করে দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। আপনার কোনভাবে এই ফরমেশনে ভালো লাগে সেটা আপনার উপর ডিপেন্ড করতেছে আর আপনার থিমের পরে। এটা H2 হতে হবে এমনটা না। মানে এখানে স্যার আমি বলতে চাচ্ছি যে আমাদের 6টা হেডিং, H1 থেকে হেডিং ট্যাগ 6টা, হেডিং ট্যাগ 6টা, এই 6টা আমাকে এখানে খুঁজে পেতে হবে না? না 6টাই খুঁজে পেতাম না, একটা আছে কিনা H1 সেটা থাকতেই হবে মাস্ট বি। আর বাকিগুলো আপনি আপনার মতন করে সাজান যেটা আমার দরকার। মানে আমি এইখানে H1 দিলে যদি আমার কন্টেন্টটা দেখতে ভালো লাগে তাহলে H1 দিব, যদি H3 দিলে ভালো লাগে H3 দিব। আচ্ছা আপনারা তো এখন আসেনি কন্টেন্টের ভ্যাকেন্ডে, তাহলে ডিফার করবেন কি করে? আজকে তো শুধুমাত্র বলে দিচ্ছি, ব্রেকের পরে দেখাই দিচ্ছি, ব্রেক এখনো বাকি আছে। আচ্ছা তো এইটা হচ্ছে কি, আপনি যেই টপিক নিয়ে কন্টেন্টটা লিখতেছেন সেই টপিকের একেবারে সারাংশ লিখে দেবেন, যা 2 লাইন বা 3 লাইনের মধ্যে। এবং ওই যে আপনাদের বললাম যে ফার্স্ট 100 ওয়ার্ড চেষ্টা করবেন ওই কিওয়ার্ডটা, ফার্স্ট 100 ওয়ার্ড কিওয়ার্ডটা হচ্ছে এর মধ্যে থাকতে। সারাংশ, এই সারাংশটা হচ্ছে এইটুকু, মানে আপনার মূল টপিকটাকে প্রেজেন্ট করবে এইখানে, ছোট করে একটা ইনফো দিবেন। তো এই ইনফোর মধ্যে চেষ্টা করবেন যে আমার যে ফার্স্ট 100 ওয়ার্ডের কিওয়ার্ডটা থাকবে সেই কিওয়ার্ডটা যেন এর মধ্যে থাকে। এরপরে আবার একটু ইনফরমেশন দেন, ইনফরমেশন দেওয়ার পরে ইমেজ অ্যাড করেন, যদিও এই কন্টেন্টে ইমেজ কম আছে। আচ্ছা আপনার যে মূল বুলেট মানে মূল বিষয়গুলো থাকে সেই বিষয়গুলোর জন্য সবসময় জন্য H2 ইউজ করবেন। আপনার টপিক যেই টপিক নিয়ে লিখেন না কেন ওর তো কয়েকটা পার্ট থাকতে পারে, সুবিধা অসুবিধা থাকতে পারে, তারপর আছে আপনার কি কি দিয়ে তৈরি বা ইনগ্রেডিয়েন্ট কি আছে, একটা হেডিং থাকতে পারে, যে হেডিংগুলো পরবর্তী হেডিংগুলো যা দিবেন প্রত্যেকটা হেডিং আছে H2 দিবেন, ঠিক আছে? হ্যাঁ সুবিধা অসুবিধা মানে প্রজ অ্যান্ড কন, আর প্রজ অ্যান্ড কনসটা হচ্ছে আপনি হেডিং H2 দিয়ে দেন, বা যদি আপনার মনে করেন H2 আমার বড় হয়ে যাচ্ছে H3 দিয়ে দেন, যেটা আপনার ফরমেশনে ভালো লাগে। বললাম না এটা থিমের পর অনেক সময় ডিপেন্ড করে, কিন্তু মাস্ট বি H1 একটাই থাকবে। এরপরে বাকি যা কিছু দিবেন সব হচ্ছে আপনার থিমের পরে ডিপেন্ড করতেছে, থিমে কোনটা দিলে ভালো লাগে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় H2 বা H3 দিয়ে করা হয়ে থাকে। আচ্ছা এর মধ্যে আপনি হচ্ছে এলএসআই কিওয়ার্ড যেগুলো আমরা বললাম যে আমরা 30টার মতন এলএসআই ইউজ করতে পারি, এলএসআই গুলোকে সবসময় জন্য আপনি বোল্ড করে দিবেন। আপনি যতগুলো এলএসআই নেবেন সেই এলএসআই গুলো মাস্ট বি আপনার কন্টেন্টে ইমপ্লিমেন্ট থাকতে হবে, এবং সেই এলএসআই গুলো মাস্ট বি বোল্ড করে দিবেন। এলএসআই গুলো 2 বা 3 ওয়ার্ডের বেশি দেওয়া ঠিক না, বলেন গনি সাহেব? এই ক্ষেত্রে স্যার ওই যে এখানে তো ফন্টগুলো যা দেখলাম সবই হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট, আমরা কি চাইলে টেক্সটের হচ্ছে যে ফন্ট মানে এরিয়া ফন্ট না ইউজ করে আমরা হচ্ছে অন্য কোনো ফন্ট ইউজ করে কালার ইয়া করে কি আমরা ঠিক না, এটা তখনই ওই মানে এটা করলে হবে কি বাঙালি একটা ভাব সেইটার পরিচয় পাবে, এই বাঙালি ভাবের পরিচয় দিয়ে না। কারণ কি আমরা তো আমাদের জন্য করতেছি না, আছে কিন্তু করেন না, জাস্ট এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যেই থাকতে ভালো লাগবে দেখবেন। মিনিমাল রাখার জন্য, মিনিমাল জিনিসটা সবসময় জন্য ভালো লাগে, আর একটু সাজানো গোছানো থাকতে হবে জিনিসগুলো। স্যার নেক্সট জিএস এর
নেক্সট জিএসে আপনি দেখতে পারেন। আচ্ছা এটা নিয়ে আমার সাথে আলাদা কথা বলি, নিনাদের মাঝে থাকেন না, বুঝবেন না মানে। না না ওই জন্য বলিনি ম্যাডাম, ওর সাথে যদি এখন কথা বলি নেক্সট জিএস নিয়ে তাহলে আপনাদের মাথার উপর দিয়ে যাবে, তো এই জন্য বলতেছি না। আচ্ছা এরপরে আসেন আমাদের টেবিল অফ কন্টেন্ট। এইটা হচ্ছে একটা প্লাগইনই আছে, আবার কিছু কিছু ওয়েবসাইট আছে যেটাতে দেওয়া থাকে বাই বিল্ড। তো এটা সুবিধা কি, আপনার এইখানে যতগুলো হেডিং ইউজ করছেন না সবগুলো হেডিং এইখানে আছে। তা আপনি যে কোনো একটা টপিক্স এইখানে মনে করেন লাস্টে থেকে আমি এই টপিক্সে ক্লিক করলে আমার এই যে হেড মানে ফিচারটা নিয়ে আসতেছে, ঠিক আছে। এইটা করলে কি হয় যে আমার এত কিছু পড়ার সময় না, আমার মূল টপিক কোথায় আছে আমি সেইটা খুঁজতেছি। তা আমি ওই টেবিল অফ কন্টেন্ট দেখে মূল টপিকে ক্লিক করলে আমার ওই পাড়াতেই নিয়ে আসবে, যে আমার এতটুকু পড়তে হবে না সব। তাহলে প্রথমে আনলে ভালো হতো। হ্যাঁ আর একটু ভালো হতো, এটা আনতে হয় কী করে সেটাও আমরা দেখব। আচ্ছা এরপরে যেটা হবে সেটা হচ্ছে আমরা 3 থেকে 4টা মানে প্যারার পরে একটা ইমেজ দেওয়ার ট্রাই করব। তারপরে আছে আপনি যদি এই যে কন্টেন্টটা পড়তেছেন এই কন্টেন্টটা যদি এরকম গ্যাপ না দিয়ে মানে এরকম ছোট ছোট প্যারা না করে যদি একটা প্যারার মধ্যে নিয়ে আসতো তাহলে কি আপনার পড়তে ভালো লাগতো? এই জন্য এইখানে সেন্টেন্স ছোট ছোট করে প্যারা করে দিতে হবে। আপনার একটা সেন্টেন্স করবেন, ট্রাই করবেন যে একটা সেন্টেন্স সর্বোচ্চ 8 থেকে 10টা ওয়ার্ড দিয়ে করা ট্রাই করেন, বেশি বড় সেন্টেন্স করবেন না, সেটা আবার হ্যামিংওয়েতে গেলে দেখবেন যে আপনার হার্ড টু রিড হয়ে গেছে। ছোট সেন্টেন্স 8 থেকে 10টার মধ্যে রাখা ট্রাই করবেন, আর একটা প্যারার মধ্যে 4টা থেকে 6টা সেন্টেন্স রাখবেন। জি 6। আর স্যার আরেকটা জিনিস হচ্ছে আমি যদি আমার ওয়েবসাইটের দিয়ে আমি ইনক্রিজ করতে চাই এই প্রসেসটা কিভাবে? ব্যাকলিংক করতে হবে। ব্যাকলিংক করা, ব্যাকলিংক এটা কি বা কোনো সার্টেন নাম্বারের উপর ডিপেন্ড করে? না। এটা ওভার টাইম হচ্ছে হয়। আচ্ছা তো আমরা কি করলাম, আমরা হচ্ছে এলএসআই দিলাম, ইমেজ দিলাম, সেন্টেন্সের কথা বললাম, প্যারার কথা বললাম, আর কি বাকি আছে এখানে? আচ্ছা এরপর আসতেছেন এফএকিউ। আপনার কন্টেন্টে মাস্ট বি মিনিমাম 5টা এফএকিউ রাখবেন, প্রতিটা কন্টেন্টে এফএকিউ দিতেই হবে। আপনার একটা নাম শুনছেন AEO, আস্ক ইঞ্জিন অপটিমাইজেশন, ওই আস্ক ইঞ্জিন অপটিমাইজেশন এফএকিউ থেকে কাজ করবে সবচেয়ে বেশি। পোস্ট করছিলাম মেবি আমি কোনো একটা সময়। ওইটার যদি আপনি আপডেট করতে চান বা ওই প্যাটার্ন অনুসারে চলতে চান এই এফএকিউ সেকশন মাস্ট বি আপনাকে রাখতে হবে, কারণ ওইখানে বলাই আছে আস্ক ইঞ্জিন অপটিমাইজেশন, কে কি আস্ক করতেছে ওইটাকে অপটিমাইজ করে সে র্যাঙ্ক দিবে পরবর্তীতে। মানুষ কি কি কোশ্চেন করে, হ্যাঁ আপনি কোশ্চেন দিবেন, আপনি অ্যান্সার দিবেন। এইটা আবার একটু সাজানো একটা নিয়ম আছে, যদিও এখানে নিয়মটা সে করছে কিনা আমি জানি না, আপনাদের আমি যেদিন দিব সেদিন করে দিব, ঠিক আছে। তো এইভাবে মোটামুটি আপনাদের করতে হবে। ভিডিওর কথা ফার্স্টে বলছিলাম মেবি মিনিমাম একটা ভিডিও আমার থাকতে হবে, মিনিমাম একটা ভিডিও আপনার কন্টেন্টে দিতে হবে। এখন আপনি তো ভিডিও ক্রিয়েটর না, সেই ক্ষেত্রে কি করবেন, আপনি অন্য কারো ভিডিও এখানে ইউজ করতে পারেন, তবে ব্লগিংয়ে না, ইউটিউব থেকে এনে। তবে সেই ক্ষেত্রে আপনার কপিরাইট ধরবে না যদি আপনি নিচে ক্রেডিটটা দিয়ে দেন যে কোন চ্যানেল থেকে আপনি মানে ভিডিওটা নিচ্ছেন, ক্রেডিটটা দিয়ে দেওয়া উচিত। ভিডিওটা একটু নিচের দিকে রাখা ট্রাই করেন। আচ্ছা স্যার আপনার এখানে যে এফএকিউ ফরম্যাটটা এটা কি স্ট্যান্ডার্ড ফরম্যাট? আপনি মানে কি চাচ্ছেন সেটা বলেন তো একটু, তারপরে আবার বলতেছি। এফএকিউ তো ইউজুয়ালি আমি দেখি না। কেমন দেখেন? ওই যে বক্স আকারে থাকে, আপনার স্ক্রল করে ক্লিক করলে আর কি অ্যানসারটা বের হয়। আচ্ছা ওইটা হচ্ছে পপ আপ যে নেভিগেশনটা হয় এটা থিমের পরে ডিপেন্ড করে স্যার। জি আপনি ক্লিক করতেছেন নিচে অ্যান্সারটা চলে আসছে, থিম এর পরে ডিপেন্ড করবে। কিন্তু ওইটা এত কিছু খরচ করার সময় নেই আমার, কারণ আমি কম টাকায় কিভাবে নিজে এইটা ভালো করব সেইটা। এখন যদি আমি বলি যে একটা পেইড টুল কিনেন $60 দিয়ে দৌড়াবেন, অ্যাফিলিয়েশন ভুলে যাবেন। আরও তো অনেক টুলস আছে যেগুলো বলিনি, তার মধ্যে একটা আমি দিয়ে দিব আপনাদের। যদি লিঙ্কের করতে হয় লিঙ্ক খুঁজে খুঁজে বের করতে হবে, 5টা লিঙ্ক করতে দিলে কানবেন। তো এমন যদি বলি যে একটা ক্লিক করবেন আপনার 20টা লিঙ্ক হয়ে যাবে, এবং সেটা যদি কিনেন যে $60 দিয়ে কিনবেন বা $40 দিয়ে কিনবেন আপনি, তা আমি ম্যানুয়ালি করি, অ্যাফিলিয়েশন করার দরকার নেই, যে ইনভেস্ট এত করতে হবে অ্যাফিলিয়েশন বাদ দিই। এই জন্য সব কিছু চাইলেও বলি না আগে থেকে, কারণ এই জিনিসগুলো আপনি যখন এইখানে একা একা কত সময় করবেন, আপনার তো অন্যান্য কাজ আছে, আপনি কিওয়ার্ড রিসার্চ করতেছেন, কন্টেন্ট লিখতেছেন, অন পেজ করতেছেন, অফ পেজ করবেন, সব কিছু তো প্রপার টাইম অনুসারে করতে হবে। তো এইগুলোর টাইম আছে মাস্ট বি।
যে আপনার কখন হচ্ছে কন্টেন্ট দেওয়া উচিত, কীভাবে দেওয়া উচিত, অন পেজ করবেন কখন, আপনি ব্যাকলিং করবেন কখন, এই জিনিসগুলো প্রত্যেকটা প্রপার টাইম আছে। ওই টাইমের মধ্যে না করলে যাচ্ছে জিনিসগুলো অত ভালো র্যাঙ্ক করবে না। জি আপনার এই যে অ্যামাজন থেকে আমি আপনার এই যে ক্লোথস নিয়ে অ্যাফিলিয়েশন মার্কেটিং করতে পারবো না? অ্যামাজনে যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট নিয়েই করতে পারবেন। আমার পেজে মনে করেন যে আমি আপনার ভয়েস শর্ট প্যান্ট দিলাম, আমি মনে করেন যে এখানে আমার পেজ সাজাতে হলে আমি আপনার মানে বিভিন্ন ধরনের 3-4টা। আচ্ছা, আমাদের নেক্সট পার্টে আসি, সেটা হচ্ছে কন্টেন্ট প্ল্যানিং। কন্টেন্ট প্ল্যানিংটা কীভাবে করবো সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং মানে কিওয়ার্ড। আপনি কি কিওয়ার্ডে আছে কন্টেন্টটা লিখতে যাচ্ছেন। এখন আপনি লিখলেন যে হাউ টু মানে ইনকাম বাই অনলাইন, এখন এর মধ্যে দেখা যাচ্ছে আপনি হচ্ছে বাচ্চাদের খাবার বা কুকুর বিড়ালের খাবারের কন্টেন্ট লিখলেন, সেটা কি ম্যাচ করতেছে? কন্টেন্টের যে মানে কিওয়ার্ডটা যা থাকবে সেই অনুসারে কন্টেন্ট দিয়েন, মানে দুইটা জন্য আলাদা আলাদা না হয়ে যায়। তাহলে দেখা যাচ্ছে আপনি এরকম 10টা বা 5টা কন্টেন্ট যদি দিয়ে থাকেন, ইন্ডেক্স তো হবে না। দ্বিতীয় বিষয় হচ্ছে গুগল আপনাকে মোটামুটি খোঁজ রাখবেন আপনার। তারপর সে কালেক্ট প্রোডাক্ট ইনফরমেশন। আপনি প্রোডাক্টের ইনফরমেশন কোথা থেকে পাবেন? যেই প্রোডাক্ট নিয়ে লেখেন না কেন, সর্বপ্রথম ট্রাই করবেন ওই প্রোডাক্টের মাদার কোম্পানি কোথায়, কারা, তাদের ওয়েবসাইট আছে কিনা, সেই ওয়েবসাইট নিয়ে হচ্ছে আপনি কাজ করেন, দেখেন। এরপরে কারা এই কন্টেন্ট লিখছে এই কিওয়ার্ড দিয়ে বা এই প্রোডাক্ট নিয়ে, তাদেরকে সার্চ করেন। উইকিপিডিয়া এখানে অ্যাকচুয়ালি খুব বেশি ভ্যালুলেস, কারণ আপনারা উইকিপিডিয়া জান না কেন বলতে পারবেন কেউ? উইকিপিডিয়া তো সব ধরনের ইনফরমেশন যা চান পাবেন, কিন্তু কেন জান না আপনারা? আপনারাই বলেন, আমি আজকে উত্তর দিয়ে দিছি আপনাদের। ইনফরমেটিভ না। হ্যাঁ, হাইপারলিংক করা আমাদের ইয়ারগুলো ইনফরমেশনগুলো অথেন্টিক এবং হচ্ছে রেফারেন্স দিতে দেওয়া, এবং এটা মানে আমি হচ্ছে এডুকেশনাল সাইটগুলো কি যে কোনো সাইটের কথাই বলেন, সমস্যা নেই, কেন জান না? স্যার ইউজার ফ্রেন্ডলি না। না, ইউজার ফ্রেন্ডলি, না স্যার, ইউজার ফ্রেন্ডলি। ChatGPT তো ছিল না আগে, তার আগেও তো যাইতেন না। বলে এখানে যাওয়া হয়, এটা এই ইনফরমেশনগুলো ইউজার ফ্রেন্ডলি মানে এক্সাক্ট আমার যে ইনফরমেশনটুকু দরকার ওটা সবসময় অ্যাভেলেবল থাকে না। আর উইকিপিডিয়া সবকিছু হচ্ছে ফর্ম টাইপ, ফর্ম সিস্টেম করা, হাইপারলিংক করা ক্রিয়েট করে। সো এগুলো যে দেখা গেছে যে অনেক কন্টেন্ট আমি সার্চ করলে বাংলাদেশের মেজরিটি অফ দ্য টপিক হচ্ছে খুঁজে পাওয়া যায় না বাংলাদেশি হিসেবে, বাইরের হিসেবে। অ্যান্ড মনে করেন যে কোনো একটা টপিক্স পাইছেন, তারপরও যাচ্ছে মানে পাওয়া যায় না এমন তো না, খুবই কম আপডেট হয় না, একটা ইস্যু হতে পারে। আচ্ছা, সর্বপ্রথম যে ইস্যুটা সেটা হচ্ছে ওই দেখতে ভালো লাগে না, ওর যে ফরমেশন। আমি বলছিলি কি যে আপনি যখন কোনো একটা কন্টেন্ট আসতেছেন, এখন যদি শুধুমাত্র দেখেন যে আমার টেক্সট আর টেক্সট, আপনার ভালো লাগবে না। কিন্তু আপনি যদি একটু ইমেজ দেন, একটা ভিডিও দেন, অথবা হচ্ছে আপনি একটু রেফারেন্স দেন, তখন জিনিসটা ভালো লাগে। আচ্ছা, আমি হচ্ছে কোনো একটা কিছু লিখে সার্চ করছিলাম, এই যে উইকিপিডিয়াতে চলে আসছে কফি মেকার নিয়ে। তো দেখেন এরা হচ্ছে এই যে ইনফরমেশন দিছে, এখন এই ইনফরমেশনটা ছোট্ট একটা ইমেজ দিছে এবং ইনফরমেশনটাকে খুব বেশি বড় দিছে, দিল না। দ্বিতীয় বিষয়, এখানে অনেক বেশি আছে লিঙ্ক করা আছে, লিঙ্ক খুঁজে খুঁজে আপনাকে আছে দেখতে হবে, এইখান থেকে গেলে কোথায় নিয়ে যাচ্ছে, এইখানে নিয়ে আসছে, এর সাথে কি আমার রিলেটেড আছে, নেই। তারপর হচ্ছে আপনার কন্টেন্ট দেখেন, প্রপার কন্টেন্ট নেই এইখানে, এবং এই যে জিনিসগুলো, এই জিনিসগুলোর ফরমেশনটাই ঠিক নেই, যার জন্য হচ্ছে আমরা এখানে সবচেয়ে বেশি ইগনোর করি। বলে এটা দেখতে তো ক্লাস 10 এ বাংলাদেশ ও বিশ্ব পরিচিত। ওই নামই তো উইকিপিডিয়া, ঠিক আছে? এর ফরমেশনটা ভালো না, যার জন্য হচ্ছে আমরা এখানে আসি না। যদি হ্যাঁ আপনি খুঁজতে পারেন, এইখানে ইনফরমেশন পাবেন, এবং এইখানে ইনফরমেশন যারা দেয় তারা হয়তো জেনে শুনেই দেয়। আপডেট হবে না, এখন এটা হচ্ছে মানুষ এইখান থেকে ইনকাম করতেছে না, তো জাস্ট আপনারও অপশন আছে, আপনি এখানে আপডেট করতে পারেন, নিজের ইনফরমেশন দিতে পারেন। এখন আপনি যদি আপডেট না করেন, স্যার আমার কন্টেন্টের ভিতরে আমি কয়টা লিংক দিতে পারবো স্যার? আচ্ছা, লিঙ্কের বিষয়গুলো আমাদের আরও ক্লাস আছে, আমরা বলবো। জাস্ট আপাতত মাথায় রাখেন যে আমাদের দুই প্রকার লিঙ্ক দিতেই হবে, একটা ইনবাউন্ড আর আছে ইন্টারনাল লিঙ্ক। স্যার ওই যে আপনার মানে অ্যামাজন থেকে আমি একটা লিংক এনে আমার পেজে হ্যাঁ, ওটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক হবে, যেটা অন্য থেকে আসতেছে। এখন আপনি সেটা খুঁজে নিতে হবে, 10 জনের থেকে কে ভালো বলতেছে তাকে আপনার খুঁজে নিতে হবে, সবাই যে ঠিক বলবে এমনটা না। আচ্ছা, এরপর আসেন আমাদের আছে যদি প্রোডাক্ট বেস কোনো কাজ করতে চাই, সে মনে করেন অ্যামাজন থেকে আমরা আছে প্রোডাক্ট নিয়ে কাজ করব। এখন একই প্রোডাক্ট অ্যামাজন অনেকে বিক্রি করতেছে,
বাচ্চাদের প্রোডাক্ট বলেন বা আপনার আছে ইলেকট্রনিক প্রোডাক্ট যেটা বলেন না কেন, অনেক কোম্পানি অনেক ব্র্যান্ড আছে, অনেক কোম্পানিও থাকতে পারে বা একই ব্র্যান্ডের অনেক সেলার থাকতে পারে। আমরা মনে করেন ফোন কিনবো, গেলাম যমুনা ফিউচার পার্কে, তো একটা তো ফোনের আলাদা একটা গ্রাউন্ডই রয়েছে, তাই না? কোন একটা ফ্লোরে আছে শুধু ফোন আর ফোন, এখন আমি কার কাছ থেকে কিনবো? যদি আমার রেফার কেউ না করে থাকে যে না তুমি ওই দোকান থেকে না কেনো, মানে কিনে নাও বা এই দোকানের প্রোডাক্টটা ভালো, যদি এরকম কেউ রেফার না করে তাহলে আমি কি করব? প্রত্যেকটা দোকানে যে কি মানে ঘুরতে থাকবো যে কারটা ভালো? প্রোডাক্টটা তো সেম টু সেম থাকতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি বিশ্বাস করবো কাকে? তো এই বিশ্বাসের জন্য মাস্ট বি হচ্ছে আপনার যে দরকার সেটা হচ্ছে আপনার রিভিউ আছে কিনা, আপনার প্রোডাক্টের রিভিউ আছে কিনা। যেহেতু আমরা অনলাইন বেস কাজ করতেছি, অনলাইন রিভিউগুলো চেক করা যায়। কি প্রোডাক্ট দেখবো বলেন? আচ্ছা দেখেন আপনার, আমি যে কোনো এখান থেকে একটা দেখে নিচ্ছি। আচ্ছা এইটাই আমি দেখলাম, ব্লু বাফেলো, এটা হচ্ছে কুকুরের খাবার। আচ্ছা, তো এইখানে যখন আমি আস্তে আস্তে দেখেন আমার এইখানে রিভিউ দেখা যাচ্ছে 4.6 তার রিভিউ আছে, টোটাল তার 50,462 রেটিং আছে। এবং যদি আমি এখানে একটু ক্লিক করি, ম্যাক্সিমাম রিভিউ তার কি 5 স্টার আছে 80%। তা আমি এটা এখানে মেনশন করছি যেটা হচ্ছে কি আপনি যখন এখানে নেবেন কোনো একটা প্রোডাক্ট, তো মাস্ট বি আপনাকে 100+ রিভিউ থাকতে হবে। যেটা আমরা একটু আগে দেখলাম কত 50,000+ ছিল, কোথায় গেল সেটা? এই যে এখানে 50,000+ রিভিউ আছে, তো মিনিমাম আমার 100+ রিভিউ হওয়া উচিত। এরপরে যেটা দরকার সেটা হচ্ছে ম্যাক্সিমাম রিভিউ শুড বি 5 স্টার। তাহলে আমার এই প্রোডাক্টের রিভিউ কতগুলো ছিল? 5 স্টার 80%। তার মানে যদি 50,462 রিভিউ না হলে এর কয়েক লক্ষ প্রোডাক্ট বিক্রি হয়েছে। না চিপস না, এটা হচ্ছে আপনার স্লাইস করা খাবার, লাইভ প্রোটিন ফর্মুলা, হ্যাঁ ডগ ফুড। আচ্ছা সবই আছে, খুঁজে নিয়েন আপনারা। তাহলে এখানে 80+ যদি হয়, তাহলে 80 যদি আমি 50,000 যদি 80+ করি, মানে 80% করি, তাহলে আমার প্রায় 4,000 হচ্ছে। তা আমার ম্যাক্সিমাম রিভিউ হচ্ছে কি 5 স্টার পাইলাম, কথা না বলি। এরপরে আসেন ইন স্টক, মানে আপনার যে প্রোডাক্টটা নিয়ে লিখতেছেন এইটা দেখাচ্ছে আপনি আজকে নিলেন, 2 দিন পরে আপনার কন্টেন্ট যখন র্যাঙ্কে আসবে তখন যাচ্ছে আমি কিনতে গেছি, ওই হাইপার লিঙ্ক ক্লিক করে আমি হচ্ছে পাইলাম না, তো পরবর্তীতে আপনি আর ওয়েবসাইটে আর কেউ আসবে না, যারা যারা ওই সময় ব্যাক করবে, তো তখন কি করতে তারা হচ্ছে অন্য প্রোডাক্ট নিয়ে চলে যাবে। তো এই ক্ষেত্রে আপনাকে মাস্ট বি ট্রাই করতে হবে যে আপনার যখন কন্টেন্ট র্যাঙ্কে আসতেছে আপনার ওই যে প্রোডাক্টে লিখছিলেন ওটা অ্যাভেলেবেল আছে কিনা। দেখাই দিচ্ছি, এই যে এইখানে আসবেন, এইখানতে হচ্ছে আপনাদের হচ্ছে কোথায়, এইটাতে নাই অ্যাভেলেবেল, এইখানে হচ্ছে অপশন দিবে, ঠিক আছে? এখানে কতগুলো প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে। আচ্ছা আমরা অন্য আরও একটা প্রোডাক্ট দেখি, তাহলে এখান থেকে একটু নিচে আসি, ইন স্টক অপশন থাকে আমাদের। এই দেখেন কোয়ান্টিটি, এইখানে আপনার মিনিমাম 30টা শো করবে, ঠিক আছে? কোয়ান্টিটি আপনার যদি এটা ইন স্টক 30টা থাকে তাহলে আপনি এই প্রোডাক্টে লিখেন। আবার এই প্রোডাক্টটা যে লিখতেছেন কোন কন্টেন্ট লিখতেছেন এটা এক্সেল শিট মেনটেন করেন, কারণ তা নাহলে পরে ভুলে যাবেন কতটা কিওয়ার্ডে লিখতেছেন, ওই কিওয়ার্ডের কী কী লিঙ্ক করছেন সবই একটা এক্সেল শিটে মেনটেন করা উচিত। তা না হলে আমি আজকে কন্টেন্ট লিখতেছি, আজকে লিখলে কালকে র্যাঙ্কে আসতেছে না, মিনিমাম 3 মাস আমি সময় ধরলাম, তো 3 মাস পরে আমার এই প্রোডাক্ট অ্যাভেলেবেল নাও থাকতে পারে। এই কুকুর বিড়ালের খাবারের প্রোডাক্টগুলো ম্যাক্সিমাম অ্যাভেলেবেল থাকে না, স্টক আউট হয়ে যায় খুব তাড়াতাড়ি। কোনটা স্যার? এই যে ইন স্টকের অপশনই আছে, এখানে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্টের ডান পাশেই থাকবে সেম ফিচার। এই প্রোডাক্টটা আমাদের যে অ্যামাজনে আচ্ছা একজন একজন করে, গণি সাহেব বলেন। স্যার এই প্রোডাক্টটা অ্যামাজনে কতদিন আগে ইনকর্পোরেট হয়েছে এটা? না না এটা দেখতে পাবেন না, না না না, এইখানে জাস্ট আপনার ধারণা আছে 29টা রেটিং আছে, তার মানে খুব বেশি দিন না। যেগুলো রিভিউ বেশি আছে সেগুলো অনেকদিন যাবত আছে, এটাই বুঝতে হবে আপনাকে। হুম হ্যাঁ লাগবে, অ্যাসোসিয়েট করতে হবে, অ্যাসোসিয়েট আলাদা একটা প্ল্যাটফর্ম আছে, সেইখান থেকে আপনাকে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আসতে হবে। একসেপ্ট করে নেয়, প্রথমে অ্যাকাউন্ট করলে ভেরিফাই করতে পারলে, মানে ওটিপি ভেরিফাই করলে আপনার লিঙ্ক দিয়ে দিবে, সমস্যা নেই। অ্যাফিলিয়েশন লিঙ্ক আলাদা, হ্যাঁ এইটা প্রোডাক্টের লিঙ্ক আর অ্যাফিলিয়েশন লিঙ্ক আলাদা। না না প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা লিঙ্ক পাবেন, এই যে এইখানে আলাদা একটা লিঙ্কের অপশন দিবে। আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড করছে, তাহলে দেখা দেন, কিন্তু আমার ইউএস না ইউকে বেস জন্য প্রোডাক্ট সেল হচ্ছে, কিন্তু আমার সে মেইল পাচ্ছি না আমি। হ্যাঁ
অ্যাসোসিয়েট হচ্ছে আপনার স্টোরের পারমিশন, মানে আপনার একটা স্টোর হবে, কিন্তু ওই স্টোরগুলো আবার কিন্তু আমাদের প্রোডাক্ট সেলের জন্য না, অ্যাফিলিয়েশনের জন্য। আপনার নামে একটা স্টোর করে দেয়, ওই স্টোরটা আইডি নাম্বার থাকে। আমি হচ্ছে ওখানে আমি যে স্টোরে যে প্রোডাক্টগুলো নিয়ে আসবো তার জন্য প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা লিঙ্ক আলাদা আলাদা লিঙ্ক দেয়। আচ্ছা এখানে খেয়াল করেন, আপনি যখন অ্যাসোসিয়েটে যাবেন, এটা হচ্ছে স্ট্রিপ একটা বার থাকবে, সাইট স্ট্রিপ নামে একটা বার হয়। আমরা যে অ্যামাজনে আসবো না, এখানে সাইট স্ট্রিপ নামে একটা বার চলে আসবে। এই বারে কিভাবে দেখেন যে আপনি যে প্রোডাক্টটা নেবেন না, এই যে প্রোডাক্টটা মনে করেন আপনি যখন নিচ্ছেন, প্রত্যেকটা প্রোডাক্টের জন্য বার থাকবে, মানে প্রথমে থেকে বার থাকে। যখনই আপনি এই প্রোডাক্টটা নেবেন, এই বারে আপনার এই প্রোডাক্টের জন্য আলাদা একটা লিঙ্ক দিয়ে দেবে। এটা আপনি ফুল লিঙ্ক নিতে পারেন, শর্ট লিঙ্ক নিতে পারেন। এই লিঙ্কটা হচ্ছে আপনার অ্যাফিলিয়েট। আর এইখানে হচ্ছে আপনার একটা স্টোর আইডি থাকে, এটা ট্র্যাকিং আইডি বা একটা স্টোর আইডি থাকে, ওই আইডিটা আপনার ওই লিংকের মধ্যে থাকে। হ্যাঁ, প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা অ্যাফিলিয়েট লিঙ্ক হয়ে থাকে। এখানে খেয়াল করেন, এটা হচ্ছে আপনার স্টোর আইডি, এটা হচ্ছে আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক। প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আপনি আলাদা আলাদা লিঙ্ক পাবেন। পোস্ট করবেন না, ব্যাক লিঙ্ক মানে হাইপার লিঙ্ক করতে হয়। অ্যামাজনের কুকি ডিউরেশন 7 দিন। 7 দিন। আচ্ছা নেক্সটে আসি। প্রাইস মিনিমাম $20 to $200, মিনিমাম 20, ম্যাক্সিমাম $200, তার বেশি যাবেন না। সেটা আমি আগেও কারণ বলছি, যেটা বেশি দামের প্রোডাক্ট হলে আপনার অনলাইন থেকে পারচেস করবে না। পরে আছে ফ্রিকোয়েন্সি সেল, তার মানে আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেটার জন্য কন্টিনিউয়াসলি সেল থাকে। এখন এই সেলটা বুঝবেন কিভাবে, আপনি যদি একটু খেয়াল করেন, এই প্রোডাক্টের উপরে আসি, কোথায় কোথায়, হ্যাঁ ডলার দেখলে বুঝতে পারবো। না না, ডলার দেখলে বুঝতে পারবেন না। এইখানে হচ্ছে একটা অপশন আছে, কোথায় গেল, এই দেখেন এটাতে দেওয়া আছে কি 50+ বট ইন পাস্ট মান্থ, মানে লাস্ট মান্থে আপনার হচ্ছে 50টা প্রোডাক্ট, মানে 50+ প্রোডাক্ট সেল হয়েছে। এটা নর্মালি দেখতে পারবেন না, এটা দেখতে গেলে আপনাকে এই যে এই এক্সটেনশনটা ইউজ করতে হবে, হিলিয়াম 10 একটা এক্সটেনশন আছে, এটা ইউজ করতে হবে। এটাতে প্রোডাক্টও রিসার্চ করা যায়। না না, এটা ফ্রিতে আছে, আপনি হচ্ছে এক্সটেনশনটা লাইফ টাইম ইউজ করতে পারেন, কিন্তু প্রোডাক্ট রিসার্চের জন্য আপনাকে আলাদা কিনতে হবে, কারণ ফ্রিতে আছে 5টা প্রোডাক্ট দেখতে দেয় একদিনে, মানে একটা অ্যাকাউন্টে। আমি আবার পেট সাপ্লাইতে আসি, যে কোনো একটা প্রোডাক্টে চলে আসি। দেখেন এখানে 200+ সেল হচ্ছে। কিছু কিছু প্রোডাক্ট পাবেন যেগুলো হচ্ছে আপনার প্রতি মাসে 10,000, 20,000, 40,000, 1 লাখ প্রোডাক্ট সেল হয়ে থাকে। এগুলো ডিপেন্ড করতেছে কোন প্রোডাক্টগুলো সেল হয়। বিশেষ করে যে বেবি প্রোডাক্টগুলা প্লাস হচ্ছে আপনার এই কুকুর বিড়ালের খাবারগুলা, এই জিনিসগুলো অনেক বেশি সেল হয়। আপনি হচ্ছে আবার হচ্ছে একটু চেঞ্জ করি, আমি এইখান ডিপার্টমেন্টে চলে আসি। এইখান থেকে হচ্ছে বেবি প্রোডাক্টে চলে আসেন। এই প্রোডাক্টটা কতবার সেল হয়েছে দেখেন, 20K প্লাস আছে সেল হয়েছে। এবং এইখানে দেখেন অ্যামাজন চয়েস নামে একটা বাটন আছে, এই বাটনটা আপনি চাইলেও পাবেন না, মানে নিজে থেকে চাইলে। এটা অ্যামাজন নিজে দিয়ে দেয়। কখন দিয়ে দেয়? যখন হচ্ছে আপনার প্রোডাক্টগুলো অনেক বেশি সেল হয়। তো আমরা যখন কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করবো, চেষ্টা করবো যে অ্যামাজন বাটনটা আছে কিনা তাদের। যখন হচ্ছে কন্টেন্টটা র্যাঙ্ক করবে, তখন মাস্ট বি আমাদের অ্যাফিলিয়েট লিঙ্কটা অবশ্যই চেঞ্জ করে দেওয়া উচিত। ঠিক আছে, এইটা দিলে হয় কি প্রোডাক্টটা সেল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ যখনই আপনি আসতেছেন, মানে আপনার কন্টেন্টে আসলো কেউ, আসার পর আছে ওই লিঙ্কে ক্লিক করলো প্রোডাক্ট পারচেস করার জন্য, আসলো অ্যামাজনে, আসার পর দেখলো যে না এটা অ্যামাজন চয়েস আছে। তো অ্যামাজন চয়েস থাকলে সাধারণত প্রোডাক্টটা সেল বেশি হয়ে থাকে। যে আপনি যখন কিনতেছেন তখন অ্যামাজন চয়েস দেখলে এটা ট্রাস্ট করেন, বা অ্যামাজন নিজেই এটা বলতেছে এই প্রোডাক্টটা ভালো। এটা যখন সেল বিষয় তখন আমাদের
করে দিব। হ্যাঁ, সেল বেশি হলে তখন দিবে। হ্যাঁ হ্যাঁ, যে প্রোডাক্টটা সেল বেশি সেই প্রোডাক্টের ক্ষেত্রে এটা দিয়ে থাকে। 1,30,000 প্লাস আছে, তার রেটিং আছে, তো স্বাভাবিক তাকে দিবেই। আচ্ছা, নেক্সট টপিক কী আছে আমাদের, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি সেল। ও আমরা ফ্রিকোয়েন্সি সেল এখনো দেখিনি, তো এইটা আমি দেখবো কি করে। আমি হচ্ছে কোন প্রোডাক্টে ছিলাম, আর একটা প্রোডাক্টে এইখানে দেখা যাচ্ছে। এবার নিচে চলে আসেন, রিভিউ সেকশনটা কোথায় আছে? এই যে রিভিউ সেকশন আছে না, এইখান থেকে আপনি দেখেন যে হাউ কাস্টমার ফিডব্যাক, এইখানে কোথায় কোথায় রাইট কাস্টমার, এই যে এইটা টপ রিভিউ যেটা আছে, মোস্ট রিসেন্ট দেন। মোস্ট রিসেন্ট দিলে দেখেন এইখানে আছে 7 তারিখ, কবে ছিল? 2 দিন আগে। 7 তারিখ আছে, 5 তারিখ আছে, 5 তারিখ আছে, 5 তারিখ, 2 তারিখ, 27 তারিখ। তো এর আছে প্রতিদিন সেল নেই যদিও, কিন্তু এর সেল আছে। আবার একটা জিনিস খেয়াল করেন যে আপনার আছে যখন প্রোডাক্ট সেল হয়, হয়তো 20টা প্রোডাক্ট সেল হলে একজন রিভিউ দেয়, আর যদি কোনো কারণে একটা রিভিউ নেগেটিভ চলে আসে, ওই ক্ষেত্রে আবার মানুষ রিভিউ কম দেয়। তো এই ক্ষেত্রে যদি আপনি প্রতিদিন না হলেও অন্তত একদিন পরে যদি দেখেন যে সেল হয়েছে, এবং আপনি যদি প্লাগইনটা ইউজ করে দেখেন যে আপনার এইখানে 1 মাসে এরকম 20,000 বা 40,000 প্রোডাক্ট সেল হয়েছে, তো এটা ফ্রিকোয়েন্সি সেল হচ্ছেই। 1 মাসে 20,000 সেল হলে হয়তো 2 দিন সেল না হতে পারে মাঝখানে, কিন্তু অন্য দিন সেল হবে স্বাভাবিক। 20,000 সেল তো আর একদিনে হয় না। এই ক্ষেত্রে এই জিনিসটা একটু মাথায় রাখবেন যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। হ্যাঁ হ্যাঁ, এটা অ্যামাজন থেকেই দেওয়া। এখানে তো স্যার ফেক রিভিউ দেওয়া শুরু। না, অ্যামাজনে ফেক রিভিউ আগে বিক্রি হতো, এখন হয় না। যদি কেউ এটা কিনে তাহলে ওই স্টোরি সাসপেন্ড করে দিবে। গুগলও তো একই কাজ করে। তারপরে হচ্ছে অ্যামাজন চয়েস, ওই যে যেটা বললাম একটা বাটন দিয়ে দিচ্ছে না কোনো, এই যে অ্যামাজন চয়েস, এই বাটনটা থাকলে বেটার, এই প্রোডাক্টটা সেল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আচ্ছা, আমাদের কি হচ্ছে বাজেট প্ল্যানিং, তারপর প্রফিটেবিলিটি আমরা কিভাবে হিসাব করব এগুলো শিখবো? এইগুলা শিখতে গেলে কোডিং শিখতে হবে আগে। এসইও শিখে পারতেছে না, এখন যদি আমি ওইটা শিখাই, স্যার কোডিংটা কি অনেক টাফ স্যার? একটু টাফ, একটু না ভালোই টাফ। মানে আর এই জিনিসগুলো করে, মানে ওই যে আপনি যে কথা বলেন না, ওই জিনিসটা করে আপনি এসইও করতে পারবেন না। স্যার আমি যে অ্যাফিলিয়েটে কিছু করার দরকার হয় না এগুলো, না না কিচ্ছু লাগে না। আপনি তো প্রোডাক্ট, নিজের প্রোডাক্ট সেল করতেছেন না, অন্যের প্রোডাক্ট সেল করতেছেন, আপনার এগুলো লাগবে না। প্রফিটেবিলিটি মানে একটা প্রোডাক্ট কিভাবে আমি এক্সপেক্ট করব, মানে কোন কোন বেসিসের উপর, এইটা হচ্ছে এই প্রোডাক্টটা সেল কেমন সেটা দেখতে হবে আপনাকে। স্যার কনভার্সন রেট যে ব্যাপারটা আপনার ওয়েবসাইটের থেকে দেখতে পাবেন। ওয়েবসাইট থেকে। আচ্ছা, একটা প্রোডাক্টের যে জেনারেল কনভার্সন রেটটা ওইটা আপনি পাবেন না, আমার ওয়েবসাইটে না। পাবো না আমি। কারণ আমার প্রোডাক্ট আপনি সেল করে দিচ্ছেন, আমি আমাকে কমিশন দিয়ে দিচ্ছি অ্যান আপে, এটা আমার ইনফরমেশন আপনার সাথে শেয়ার করবো না তো, আর আপনি অ্যাক্সেসও পাবেন না আমার কাছ থেকে। এটা যদি আপনি নিজের প্রোডাক্ট হতো, আপনি গুগল থেকেও পাইতেন, প্লাস হচ্ছে আপনার ফেসবুকের থেকে পাইতেন, বা আপনার নিজের ওয়েবসাইট থেকে গুগল অ্যানালিস্ট থেকেও পাইতেন। আর স্যার আমি কি মাল্টিপল অ্যাফিলিয়েট প্রোগ্রাম নিয়ে কাজ করতে পারবো? যত খুশি পারেন। এটা এখানে কোনো রেগুলেশন আছে? না। কোনো পেনাল্টি? না, পেনাল্টি কোনো রেগুলেশন নেই, তবে একটা জিনিস আছে যে আপনার মানে অ্যাপ্রুভাল আপনাকে দিচ্ছে কিনা সেল করার, কারণ নির্দিষ্ট কিছু রিকোয়ারমেন্ট তো থাকতেই হবে আপনার। আচ্ছা, এরপর হচ্ছে এফএকিউ আবার প্রোডাক্ট। আপনি যে প্রোডাক্ট নিয়ে লিখবেন মাস্ট বি তার এফএকিউ থাকতে হবে। আমি কন্টেন্টের ক্ষেত্রে প্রথমেই বলছি যে আমাদের মাস্ট বি 5টা এফএকিউ রাখতে হবে কন্টেন্টের শেষে। ইন্টারনাল লিঙ্কিং স্ট্র্যাটেজি, যেটা বলছিলাম যে আপনার একটা কন্টেন্টের সাথে আরেকটা কন্টেন্টের লিঙ্ক করতে হবে, এবং সেটা যেন টপিক রিলেটেড হয়। যে আপনি লিখতেছেন আচ্ছা পেট ফুড, লিঙ্ক করতেছেন কফি মেকারের সাথে, এইটা যেন না হয়। পেট ফুড রিলেটেড যত কন্টেন্ট আছে ওর মধ্যে আপনি লিঙ্ক করেন, আর আপনি নিশ্চয়ই একটা প্রোডাক্টের জন্য একটা কন্টেন্ট লিখবেন না, একটা প্রোডাক্টের জন্য হাজার হাজার কন্টেন্ট লেখা যায়। এরপর থিংস টু কনসিডার, রাইট অ্যাজ অ্যান এক্সপার্ট। আপনি যখন কন্টেন্ট লিখবেন কখনোই যেন নিজের মধ্যে কোনো কনফিউশন না থাকে যে এটা অ্যাকচুয়ালি ঠিক লিখতেছি না ভুল লিখতেছি। আপনি রিসার্চ করেন, আমি দিছি, আমি রাখছি, বলছি তো, টেনশন নেই। আমি নিজে তো ম্যানুয়ালি এটা করা পসিবল না, আমরা ম্যানুয়ালি করতেও পারবো না, আমি চ্যাট জিপিটির থ্রুতেই আপনাদের দেখাই দিব। হ্যাঁ হ্যাঁ, দেখাই দিব, সব সাজাই দিবে, জাস্ট আপনি একটু কাজ করেন ছোট। রিকমেন্ড দ্য বেস্ট অ্যাভেলেবেল প্রোডাক্ট, যেই প্রোডাক্ট আছে অ্যাভেলেবেল থাকে, যেটা আমরা একটু আগে রিসার্চ করে আসলাম। ফোকাস মোর দেন বেনিফিট নট ফিচার। এখন ম্যাডাম যারা আছেন হয়তো যারা সেলফি পছন্দ করেন, তারা যদি ফোন কিনতে যান আগে চেষ্টা করেন যে ফোনের ক্যামেরা কত ভালো। আর আমরা যদি অফিসিয়ালি চিন্তা করি যে আমার এখানে অফিসিয়াল ফাংশন কত ভালোভাবে স্মুথলি কাজ করতে পারবো, আমি আমার হাত থেকে পড়ে গেল যেন না ভাঙে। তাহলে একটা হচ্ছে ফিচার, একটা হচ্ছে আপনার বেনিফিট। তো আপনি সবসময়ের জন্য খেয়াল করবেন যে ফিচারে না যে বেনিফিট কি কি আছে সেইটাতে ফোকাস করার জন্য। এরপর হচ্ছে ইউজ অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড শর্ট সেন্টেন্স।
সেন্টেন্সের কথা আমি আগেই বলে আসছি। অ্যাক্টিভ ভয়েসটা হচ্ছে আপনি ওই যে গণিত সাহেব একটু আগে বললেন না যে আমি হচ্ছে এত সময় নেই যে আমি প্রোডাক্ট কিনবো, কীভাবে শর্টলি কিনতে পারি। তো এই ক্ষেত্রে এরকম কোনো শর্টকাট নেই। তবে একটা জিনিস, আপনার কাছে যে ব্যক্তিটা আসতেছে তাকে যদি আপনি এখন বলেন যে বুঝান যে আমি এই প্রোডাক্টটা নিছিলাম, তুমি এটা নিতে পারো, এখন ওই জিনিসটাই আমি আবার রিভিউ দিলাম যে আমার বন্ধু বলছিল সেইটার জন্য আমি এটা কিনছি, সেই ক্ষেত্রে আপনার প্রোডাক্ট সেল হবে না। আপনার নিজের ফিল কি হয়েছে ওইটা ব্যবহার করে সেটা আপনাকে বলতে হবে, নিজের এক্সপেরিমেন্ট জানাইতে হবে তাকে। কখনো অন্যের উক্তি টানতে পারবে না, কখনো কন্টেন্ট। মানে রেফারেন্স হিসেবে দিতে পারি মার্কেটের টপ ব্র্যান্ড 5টা অর্গানাইজেশনের। হ্যাঁ সেটা দেন, কিন্তু ওই প্রোডাক্ট ব্যবহার করে যে আপনার যে রিভিউটা দিচ্ছেন সেটা হচ্ছে নিজের এক্সপেরিমেন্টটাই বলবেন বা নিজের থটটাই বলবেন। মানে আমার কন্টেন্ট লিখতেছি আমি, সেখানে আমি আমার নিজের হ্যাঁ, কন্টেন্ট সবসময় নিজে ব্যবহার করে কি সুবিধা পাইছেন অসুবিধা পাইছেন এইভাবে বলবেন। কখনো বলে না যে ওই ব্যক্তি ইউজ করছিল, ও আমাকে বলছে আমি সেটা লিখতেছি, বা ওই ব্যক্তি ব্যবহার করে এই সুবিধা পাইছে আমি সেটা লিখে দিচ্ছি, এরকম না। জাস্ট বলবেন যে নিজে ব্যবহার করে কি সুবিধা পাইছেন। যদিও আপনি নিজে ব্যবহার করতেছেন না, স্বাভাবিক, ইউএস এর প্রোডাক্ট তো আর আমি এখানে ঘরে বসে ব্যবহার করতে পারতেছি না, কিন্তু তারপরে লেখার সময় অ্যাক্টিভ ভয়েসে লিখতে হবে আমাকে। অ্যাক্টিভ ভয়েস। হ্যাঁ হ্যাঁ। এরপর যেটা হচ্ছে এলিমিনেট ওয়ার্ড রিপিটেশন, একই ওয়ার্ড বারবার রিপিট করবেন না। স্যার তাহলে আমার কিওয়ার্ড তো 6-7 বার 8 বার বসতেছে না? না। হ্যাঁ ওটাতে কিওয়ার্ড বসতেছে, বুঝিনি। মানে সেম ওয়ার্ড না বসে ওইখানে তো শুধু কিওয়ার্ড বসতেছে। কেন? আপনি আমরা যে অনেক সময় দেখি যে ভাইবা যখন আসে, তো যদি বলি যে আপনি নিজের সম্পর্কে বলেন, তো অনেকেই আছে আই অ্যাম বলতে থাকে। তা এই আই অ্যাম না বলে যদি একটু অন্য কোনোভাবে বলা যায়, সেটা কি পসিবল হয় না? বলা যায় না? যায় তো। তো ওই প্রত্যেকটা সেন্টেন্সের শুরুতে সবসময় যেন একই ওয়ার্ড দিয়ে ইউজ করে, মানে সেন্টেন্স শুরু করেন না। এবং বলেন স্যার এটা তো চ্যাটজিপিটি অনেক ইস্যু করে, এটা এই চ্যাটজিপিটি একটা ব্রেক করতে হবে, আপনাকে ব্রেক করতে হবে ওইটা। টেইলর। আপনি খুঁজে বের করেন যে কোন কোন ওয়ার্ডগুলো আপনাকে ইউজ করে, ডিসকভার অনেক বেশি ইউজ করে থাকে, আপনাকে ব্রেক করতে হবে এইগুলা। যে আপনি বলে দেন যে তুমি ডিসকভার বাদ দিয়ে আমার কাছে কন্টেন্ট লিখে দিও। চ্যাটজিপিটি কে কোনো কিছু আস্ক করলে প্রফেশনাল বললে সে হচ্ছে দর্জি বানায় দেয়, টেইলর। আচ্ছা, তারপর আছে অ্যাড মোর ট্রানজিশনাল ওয়ার্ড। ওই যে আমরা কিছু কিছু ট্রানজিশনাল ওয়ার্ড ইউজ করবো যেটা আমাদের হয়তো বা একটু সেলটাকে বাড়িয়ে দিতে পারে। তারপর আছে অ্যাভয়েড কনজিকিউটিভ ওয়ার্ড, কিছু কিছু ওয়ার্ড আছে। হ্যাঁ, আমাদের বাইং কিওয়ার্ডের সময় বলছিলাম না যে আমাদের কিওয়ার্ডের ইন্টেনশন কয়টা থাকে, সেই টাচ আমাদের একটা ট্রানজেকশন ছিল না। আচ্ছা, তারপর হচ্ছে ইউজ টু কল অ্যাকশন ওয়ার্ড, মানে আপনার ওই যে ইমেজের নিচে বা ভিডিওর নিচে বাটন দেওয়ার ট্রাই করবেন। মানে আপনাকে রিচ করতে পারবে কি করে, আপনি যদি প্রোডাক্টটা নিয়ে রিভিউ দেন, সেই প্রোডাক্ট যদি আপনি কাউকে রেফার করেন কীভাবে করবেন, একটা বাটন দিয়ে দেন। অথবা হচ্ছে আপনি অ্যাফিলিয়েশন করতেছেন, এই প্রোডাক্টটা কিনবে কেউ, কিনতে গেলে এখন কোথায় যাবে, একটা লিঙ্ক দিয়ে দেন বা একটা বাটন দিয়ে ওইখানে আছে অ্যামাজনের নাম দিয়ে দেন বা যেইখানে রেফারেন্স দিচ্ছেন সেই সাইডে নাম দিয়ে দেন, কল টু অ্যাকশন বাটন। ইউজ গ্রাফিক, আপনি হচ্ছে অবশ্যই কন্টেন্টের মধ্যে ইমেজ, ভিডিও অথবা ইনফোগ্রাফি, যেটা আপনার কন্টেন্টের জন্য বেটার হয় সেই সব জিনিস ইউজ করবেন, কারণ এটা আপনার কন্টেন্টের ভ্যালু অনেক বেশি বাড়ায় দিবে। এই পর্যন্ত কার কি প্রশ্ন আছে বলেন এখন? বলেন।